কখনো কখনো জীবনের কিছু ঘটনা আমাদের পরিকল্পনার বাইরে চলে যায়। কখনো কখনো জীবনে এমন কিছু অনাকাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসে যা আমাদের পুরো জীবনটাই ওলটপালট করে দেয়, বদলে যায় জীবনের হিসাব। আজকের গল্প এমনই এক ঘটনাকে কেন্দ্র করে। একটা সামান্য ভুল একটা মেয়ের জীবনে নিয়ে এসেছে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন। অচেনা মানুষের সঙ্গে জুড়ে দিয়েছে অদৃশ্য বন্ধন। জীবনের জটিলতা কাটাতে গিয়ে মেয়েটা জড়িয়ে পড়েছে অন্যরকম এক মায়ায়। আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কি এমন ভুল ছিল মেয়েটার জীবনে, আর কিভাবে ঘটেছিল সেই ভুলটি। সঙ্গে আছি আমি নুসরাত জাহান। এই গল্পটা রুহি জানি নামের একটা মেয়ের। রুহি একটা গাড়িতে তার বয়ফ্রেন্ড ওমকারের সাথে রোম্যান্স করছিল, কিন্তু বাড়াবাড়ি কিছু হওয়ার আগেই রুহি ওমকারকে থামিয়ে দেয়। রুহি তাদের রিলেশনশিপে একটা লিমিট লাইন রেখেছে। এই লিমিটটা সে অমি কিংবা কেউ ক্রস করে না। এর কারণ হচ্ছে রুহির নানি শুভদা, যাকে রুহি দিদা বলে ডাকে। রুহির বয়স যখন 13 বছর ছিল, রুহির দিদা একদিন রুহিকে জীবনের সব থেকে ইম্পর্টেন্ট শিক্ষাটা দিয়েছে। সুভদ্রা একটা মাটির ব্যাংকে, যাকে তার লক্ষ্মীর ভার বলে, সে লক্ষ্মীর ভারের সাথে মেয়েদের সম্মানের তুলনা করে বলেছিল, এই লক্ষ্মীর ভার যদি একবার ভেঙে যায় তাহলে আর কখনোই জোড়া লাগবে না। তাই নিজের সম্মান তোমাকে সবসময় সাবধানতার সাথেই রক্ষা করতে হবে, যেন কখনোই নষ্ট না হয়। রুহি তার দিদার এই কথা মনে রেখেছে। তাই বড় হওয়ার পর রুহির যখন বয়ফ্রেন্ড হয়েছে, রুহি তার সাথে হালকা পাতলা রোম্যান্স করলেও কখনো লিমিট ক্রস করেনি। 3 বছর ধরে এভাবেই চলছে তাদের সম্পর্ক। রুহির বয়ফ্রেন্ড ওমকার, সংক্ষেপে অমি, একজন পুলিশ অফিসার। বয়ফ্রেন্ড হিসেবে সে অনেক লয়াল। যাই হোক, অমির সাথে ডেটিং শেষে রুহি বাড়িতে ফিরে আসে। রুহির দিদা শুভদ্রা ছাড়াও রুহির পরিবারে আছে রুহির মা পাখি। 3 জনের বেশ হ্যাপি ফ্যামিলি। রুহি বাড়িতে ফিরতেই তার দাদি অমির কথা জানতে চায়, কেমন আছে সে কথা জানতে চায় রুহির লক্ষ্মীর ভার অর্থাৎ ইজ্জত ঠিক আছে কিনা। রুহি বলে, অমি আর লক্ষ্মীর ভার দুটোই ঠিক আছে। এরপর শুভদ্রা বলে, একবার বিয়েটা করেই ফেলো। রুহি বলে, বিয়ে করতে হলে প্রয়োজন প্ল্যানিং আর টাকা। আমাদের কাছে প্ল্যানিং তো আছে, বাট টাকা নেই। গল্প করতে করতে রুহি তার মা এবং দিদার সাথে বসে টিভি সিরিয়াল দেখে। এভাবে ওরা ফ্যামিলি টাইম স্পেন্ড করে। রুহি হোটেল মহারাজা নামের একটা হোটেলে ডিউটি ম্যানেজারের জব করে। এর পরের দৃশ্যে আমরা হোটেল মহারাজার ওনারের ছেলে সমর প্রতাপ সিংকে দেখতে পাই। সেই হোটেলের উত্তরাধিকার। সমর বিবাহিত। সমরের স্ত্রী হচ্ছে আলিশা। আলিশা একজন দুমুখ মহিলা। সে সবসময় ভালো ওয়াইফ হওয়ার অভিনয় করে, কিন্তু বাস্তবতা আসলে অন্য কিছু, যা আমরা ধীরে ধীরে জানতে পারব। আলিশা সব সময় নিজেকে সমরকে হাতের মুঠো রাখতে চেষ্টা করে, আর আলিশার এই সমস্ত কাজে গাইডের দায়িত্ব পালন করে আলিশার মা। এরপর আমরা রুহির কলিগ এবং বেস্ট ফ্রেন্ড জেনকে দেখতে পাই। জেন একটু ওপেন মাইন্ডেড। সে রুহিকে একটু ঠান্ডা করে বলে, এই যুগে তোরা 3 বছর ধরে ফিজিক্যাল না হয়ে কিভাবে রিলেশন কন্টিনিউ করছিস। রুহি বলে, তুই তো জানিস আমাদের অনেক প্ল্যানিং। রুহি এবং আমির প্ল্যানিং হচ্ছে রুহি ডিউটি ম্যানেজার থেকে প্রমোশন পেয়ে হোটেলের এইচওডি হবে, আর ওমকার কিছু সিরিয়াস কেস সলভ করে হবে মেডেলিস্ট। এরপর খুব ছোট করে বিয়ের আয়োজন করবে। এরপর হানিমুনে কোথায় যাবে তা ডিপেন্ড করবে বিয়েতে খরচ কেমন হচ্ছে তার উপর। আর হানিমুনে গিয়ে প্রথমবার রুহি ভাঙবে তার লক্ষ্মীর ভার। যাই হোক, বেশ কিছুদিন ধরে রুহির কিছু ফিজিক্যাল প্রবলেম দেখা যাচ্ছে। তাই জেন রুহিকে দ্রুত একজন গাইনোকোলজিস্টের সাথে দেখা করতে বলে। কথা বলতে বলতে ওরা হোটেলের ডিউটির জন্য রেডি হচ্ছিল। আজ হোটেলের সমস্ত দায়িত্ব হোটেল ওনারের ছেলে অর্থাৎ সমরের কাছে হ্যান্ড ওভার করা হবে। এ কারণে হোটেলে আজ একটা পার্টি আছে। রুহি আগে থেকে সমরকেই চেনে। কিভাবে চেনে তা পরে বলছি। তাদের পরিচয়টা ছিল খুব অল্প সময়ের জন্য। রুহি এখনও তাকে মনে রেখেছে, কিন্তু সমর রুহিকে একদম ভুলে গেছে। সমর হোটেলের একজন এমপ্লয়ি হিসেবে রুহিকে কিছু টিপস মানি দেয়। এতে রুহি অনেক বিব্রত হয়। সে টাকাটা নেয় না এবং বিড়বিড় করে সমরকে একটু গালি দিয়ে চলে যায়। সমরের পার্টিতে সমরের সৎবোন রোশনিও এসেছে। রোশনি একজন গাইনোকোলজিস্ট। রোশনির সাথে সমরের রিলেশন মোটামুটি ভালো। ওরা একে অপরের সাথে সমস্ত সিক্রেট শেয়ার। সমর এবং আলিশার কোনো সন্তান নেই। এই ব্যাপারটা নিয়ে রোশনি অনেক খুশি, কারণ রিসেন্টলি সমর টেস্টিকুলার ক্যান্সারের সাথে লড়াই করে সুস্থ হয়ে উঠেছে। আর সমরের এই কঠিন সময় আলিশা সমরের পাশে ছিল না। রোশনি চায় সমর আর আলিশার সেপারেট হয়ে যাক, কিন্তু সমর ভাবে আলিশাকে ছেড়ে দিতে চায় না। রোশনি সমরকে জানায়, সমরের যখন কেমোথেরাপি চলছিল আলিশা তখন ডিভোর্সের জন্য লয়ারের সাথে যোগাযোগ করেছিল, কিন্তু পরবর্তীতে কোনো একটা কারণে আলিশা নিজের সিদ্ধান্ত বদলে ফেলেছে। অবশ্যই এর পেছনে আলিশার কোনো বড় স্বার্থ আছে। সমর কোনো জবাব দেয় না। সে আসলে এই সম্পর্কটা নিয়ে একটু কনফিউজড। রোশনি যখন এসব বলছিল, আড়াল থেকে আলিশা সব কিছু শুনে ফেলে। আলিশা মনে মনে বড় কিছু করার প্ল্যান করে। এদিকে রোশনির ফোনে একটা কল আসে।
তাই রোশনি কথা বলার জন্য সাইডে চলে আসে। রোশনি তৃষা নামের একটা মেয়ের সাথে রিলেশনশিপে আছে। কলটা তৃষাই করেছে। তৃষা রোশনিকে জানায় তার পরিবার থেকে একটা ছেলের সাথে বিয়ে ফিক্স করেছে, আর সে বিয়েতে রাজি হয়েছে। তৃষা রোশনির সাথে সমস্ত রিলেশন ব্রেকআপ করে ফেলে। এসবের কারণে রোশনি অনেক ডিপ্রেসড হয়ে পড়ে। সে ড্রিঙ্কস করতে শুরু করে। ড্রাঙ্ক থাকা অবস্থায় রোশনি নিজের হসপিটালে যায়। রোশনির অ্যাসিস্ট্যান্ট জানায় আজ রোশনির দুটো অ্যাপয়েন্টমেন্ট আছে, একটা ইউটিআই চেক আপ আর একটা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। রোশনি ঠিকমতো না শুনেই বলে দেয়, ঠিক আছে, বুঝতে পেরেছি। রোশনির হসপিটালে আমরা রুহিকে দেখতে পাই। রুহি এসেছে ইউটিআই চেক আপ করাতে, কিন্তু রোশনি ভুলবশত ভেবে নেয় রুহি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করতে এসেছে। আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হচ্ছে মেডিকেল প্রসেসের মাধ্যমে পুরুষের স্পার্ম সরাসরি মহিলার ইউটেরাসে ইনজেক্ট করা। এই পদ্ধতি একজন মহিলা কোনো পুরুষের সাথে ফিজিক্যাল না হয়েই প্রেগনেন্ট হতে পারে। যাই হোক, রোশনি রুহিকে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের ক্লায়েন্ট মনে করে রুহির ইউটেরাস স্পার্ম ইনজেক্ট করে দেয়। এসব ব্যাপারে রুহির একদম ধারণা ছিল না, তাই রুহি কিছুই বুঝতে পারে না। সমস্ত প্রসেস শেষে রোশনি রুহিকে বলে 2 সপ্তাহ পর আপনার রেজাল্ট জানতে পারবো। রুহি ভাবে টেস্টের রিপোর্ট আসতে 2 সপ্তাহ সময় লাগবে, তাই সে চুপচাপ চলে যায়। এরপর রোশনি তার সেকেন্ড ক্লায়েন্ট অ্যাটেন্ড করতে দেখে সেখানে আলিশা বসে আছে, আর আলিশা এসেছে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করার জন্য। যেহেতু সমরের টেস্টিকুলার ক্যান্সার হয়েছিল, তাই সমর তার প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলেছে। ক্যান্সার ট্রিটমেন্ট শুরু করার আগে তার সমস্ত স্পার্ম ফ্রিজ করে রেখেছিল, যেন পরবর্তীতে সেটা ইউজ করে সে নিজের সন্তানকে পৃথিবীতে নিয়ে আসতে পারে। আলিশা সমরের ফ্রিজ করা সে স্পার্ম ইনসেমিনেশন করাতে এসেছে। এটা ছিল সমরের ফ্রিজ করা লাস্ট অ্যাক্টিভ স্পার্ম, আর রোশনি ভুল করে লাস্ট অ্যাক্টিভ স্পার্ম রুহির ইউটেরাস ইনজেক্ট করে ফেলেছে। রোশনি যখন তার ভুল বুঝতে পারে, সে পুরোপুরি হতভম্ব হয়ে যায়। রোশনি আলিশাকে সত্যিটা বলার সাহস পায় না। সে আলিশার সাথে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের প্রসেসের অভিনয় করে তাকে পাঠিয়ে দেয়। অন্যদিকে অমিত আর জুনিয়র অফিসার ফাইজাকে সাথে নিয়ে একটা বস্তিতে রেইড করে বেশ কিছু ড্রাগ উদ্ধার করে। এই ড্রাগ সিন্ডিকেটের মূল হোতা হচ্ছে আন্ডারওয়ার্ল্ড ডন মায়াসুর। অমিত সে মায়াসুরকেই খুঁজছে। মায়াসুরকে না পেয়ে অমিত আর এক ডিলারকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এদিকে আলিশা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে এসে অনেক আনন্দের সাথে সমরকে জানায় সে খুব শীঘ্রই প্রেগনেন্ট হবে। সমর এতে খুব একটা খুশি হয় না, কারণ সে আলিশাকে নিয়ে অনেক কনফিউজড। আলিশা সমরকে বলে, এটা তোমার লাস্ট অ্যাক্টিভ স্পার্ম, আমি এটা নষ্ট করতে চাইনি, তাই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে ফেলেছি। অন্যদিকে রোশনি প্রচণ্ড চিন্তিত এই ভেবেছে রুহি যখন জানতে পারবে রোশনি ভুলবশত তাকে প্রেগনেন্ট করে দিয়েছে, তাহলে সে রোশনির বিরুদ্ধে কেস করতে পারবে। রোশনির মা রোশনিকে সান্ত্বনা দিয়ে বলে, আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের সফল হওয়ার চান্স 30%, রুহি প্রেগনেন্ট নাও হতে পারে। কিন্তু যা ভয় ছিল তাই হয়। ঠিক 2 সপ্তাহ পর রুহি হোটেলে ডিউটি করার সময় হঠাৎ সেন্সলেস হয়ে যায়। রুহিকে ডক্টরের কাছে নিয়ে গেলে ডক্টর জানায় রুহি প্রেগনেন্ট। একথা শুনে রুহি এবং রুহির মা পাখি হাসতে শুরু করে। পাখি ডক্টরকে বলে, এটা কখনোই সম্ভব না, রুহির তো বিয়েই হয়নি, আর রুহি তার দিদাকে কথা দিয়েছে বিয়ের আগে কখনোই এমন কিছু হবে না। ডক্টর আবারও টেস্ট করলে দেখা যায় রেজাল্ট আবারও পজিটিভ। রুহি এবার রোশনির সাথে দেখা করতে চায়। রোশনি পুরো ব্যাপারটা রুহি এবং পাখিকে বুঝিয়ে বলে। পাখি প্রচণ্ড রেগে যায় এবং রোশনির উপর কেস করার হুমকি দিয়ে চলে যায়। রোশনি সমর এবং আলিশাকেও ব্যাপারটা জানায়। সমরও রোশনির উপর অনেক বেশি রেগে যায়। আলিশা রোশনিকে বলে, যা হয়েছে তা তো চেঞ্জ করতে পারবে না, কিন্তু আমরা চাই বাচ্চাটা পৃথিবীতে আসুক, এটা আমাদের লাস্ট চান্স ছিল। তুমি মেয়েটার সাথে কথা বলে কোনো একটা ব্যবস্থা করে দাও। এদিকে রুহি যখন ওমরের সাথে দেখা করতে যায় আর পুরো ব্যাপারটা জানায়, অমি কিছুই মানতে পারে না। রুহি তখন অনেক চেষ্টা করেও অমিকে ব্যাপারটা বোঝাতে পারে না, আর এটাই স্বাভাবিক। যেখানে অমি নিজে কখনো রুহির সাথে লিমিট ক্রস করেনি, সেখানে রুহি অন্য এক পুরুষের সন্তান গর্ভে ধারণ করেছে, কোনো পার্টনার এই ব্যাপারটা মানতেই চাবে না। আরেকদিকে সমর চিন্তা করে তার বেস্ট ফ্রেন্ড রাজের সাথে সবকিছু শেয়ার করবে। রাজ বলে, এটা অতটাও সিরিয়াস কোনো প্রবলেম না, তোরা বাচ্চাটাকে রাখার ব্যবস্থা কর, এই বাচ্চাই তোকে আর আলিশাকে এক করবে। আলিশা কত ভালো মেয়ে, অন্যের বাচ্চা নেওয়ার জন্য কত আগ্রহ দেখাচ্ছে। সমর বুঝতে পারছিল না কি করা উচিত তার। পরদিন সমর রুহিকে নিজের কেবিনে ডেকে নেয় এবং রুহিকে জানায় তার গর্ভের সন্তানের পিতা সে। রুহি জবাবে কি বলবে বুঝতে পারে না। কিছুক্ষণ চিন্তা করে রুহি বলে, আপনার হয়তো মনে নেই, কিন্তু অনেক আগে আমাদের একবার দেখা হয়েছিল। মূলত কয়েক বছর আগে রুহি গোয়াতে অবস্থিত মহারাজা হোটেলে ইন্টার্নশিপ করতে গিয়েছিল। সেখানে সমরের সাথে রুহির প্রথম দেখা হয়। সমর ড্রাঙ্ক অবস্থায় ছিল। একসাথে গল্পগুজব করতে করতে একে অপরকে কিস করে বসে। এটা রুহির ফার্স্ট টাইম ছিল, তাই রুহি ভুলতে পারেনি, কিন্তু সমর ড্রাঙ্ক থাকায় সব ভুলে গেছে। এই ঘটনা শোনার পর সমর অনেক গিল্টি ফিল করে। সমর রুহির কাছে ক্ষমা চায়। এরপর সমর রুহিকে রিকোয়েস্ট করে যেন রুহি এই বাচ্চাটাকে জন্ম দেয়। রুহি বলে, এটা কি করে সম্ভব, আমি আমার ক্যারিয়ার গড়তে চাই, টাকা জমাতে চাই, বিয়ে করতে চাই, এই সন্তানকে রাখলে আমার এসব কিছুই হবে না। সমর বলে, জন্মের পর বাচ্চাটা আমি আর আমার ওয়াইফ রেখে দেব।
রুহি বলে, এটা তো আমারও বাচ্চা, আমি কিভাবে নিশ্চিত হব আপনারা বাচ্চাটাকে ভালোভাবে রাখবেন? রুহি কিছুতেই সমরের কথায় রাজি হয় না। আলিশা যখন জানতে পারে রুহি রাজি হয়নি, আলিশা সমরকে বলে কিছু টাকা অফার করতে। সমর বলে, আমি এভাবে জোর করে কাউকে বাধ্য করতে পারি না। এখানে আমরা আলিশাকে রাজের সাথে এক বিছানায় দেখতে পাই। আসলে আলিশা সমরের কাছে ভালো ওয়াইফ হওয়ার অভিনয় করে গোপনে রাজের সাথে অবৈধ রিলেশন রেখেছে। আলিশা সমরের বাচ্চার মা হতে যাচ্ছে সমরের প্রপার্টি হাতিয়ে নেওয়ার জন্য। এখন যদি আলিশা সমরের কাছে ডিভোর্স নেয় তাহলে সে এলএমনি হিসেবে অল্প কিছু টাকা পাবে, কিন্তু বাচ্চা হওয়ার পর ডিভোর্স হলে আলিশা সেই বাচ্চার জন্য সমরের প্রপার্টির একটা বিশাল পার্ট পাবে। প্রপার্টি পাওয়ার পর আলিশা একেবারে রাজের কাছে চলে আসবে, আর এটাই হচ্ছে আলিশার প্ল্যান। এদিকে রাতের বেলা অমি রুহির সাথে দেখা করতে রুহির বাড়ির সামনে চলে আসে। অমি রুহিকে বোঝানোর চেষ্টা করে যেন রুহি বাচ্চাটা অ্যাবর্শন করে। অমি অনেক চিন্তিত ছিল এবং প্যানিক করছিল। রুহি অমিকে শান্ত করে বলে, আমি ডিসিশন নিয়ে ফেলেছি, কাল ডক্টরের কাছে গিয়ে অ্যাবর্শন করে আসব। রুহির দিদা সুভদ্রা আড়াল থেকে সব শুনে ফেলে। সুভদ্রা ভাবে রুহি তাকে দেওয়া প্রমিস ভেঙে অমির সাথে ফিজিক্যাল হয়েছে, তাই সে রুহির উপর অভিমান করে। রুহি তাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলে। এরপর রুহি সুভদ্রাকে জানায় সমরে বাচ্চাটা রাখতে চায়, কিন্তু রুহি কনফিউজ রাখবে নাকি অ্যাবর্শন করবে। তখন সুভদ্রা বলে, 28 বছর আগে তোর মায়ের সাথেও এমন কিছুই হয়েছিল। এখানে আমরা জানতে পারি রুহির মা পাখি বিয়ের আগেই প্রেগনেন্ট হয়েছিল। রুহির বাবা সন্তানের দায়িত্ব নিতে রাজি হয়নি, বরং সে পাখিকে ছেড়ে পালিয়ে গেছে। এমন পরিস্থিতিতে সুভদ্রা পাখিকে অ্যাবর্শন করতে বলেছিল, কিন্তু পাখি কিছুতেই রাজি হয়নি, সে রুহিকে জন্ম দিয়েছে। সুভদ্রা রুহিকে জড়িয়ে ধরে বলে, ওই দিন যদি পাখি আমার কথা শুনে অ্যাবর্শন করত তাহলে আমরা তোকে পেতাম না, আমাদের এত সুন্দর ফ্যামিলি কখনোই হতো না। রুহি আরও বেশি কনফিউজড হয়ে যায়, কি করবে সে। পরদিন আলিশা রুহির সাথে দেখা করে রুহিকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বলে, এই বাচ্চাটা আমাদের শেষ ভরসা, এই বাচ্চাটা না থাকলে আমাদের ফ্যামিলি আর কখনোই কমপ্লিট হবে না। রুহি এবার অনেক সময় নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করে। যেহেতু এই বাচ্চাটার জন্য সমর এবং আলিশা ডেসপারেট হয়ে আসছে, আবার সুভদ্রাও চাচ্ছে না রুহি অ্যাবর্শন করুক, তাই সব দিক থেকে চিন্তা করে রুহির সিদ্ধান্ত নেয় সে বাচ্চাটা রাখবে। রুহি তার মা এবং দিদাকে নিজের সিদ্ধান্তের কথা জানায়। দুজনেই রুহির সিদ্ধান্তে খুশি হয়। এর পরের দৃশ্যে আমরা একটা ফেমাস টিভি সিরিয়ালের একজন ফেমাস অ্যাক্টরকে দেখতে পাই। অ্যাক্টর ভানরাজ একটা বিয়ে অ্যাটেন্ড করতে গিয়েছিল। সে বিয়েতে পাখি ডান্স কোরিওগ্রাফার হিসেবেই ছিল। পাখিকে দেখে ভানরাজের চোখ আটকে যায়। পাখিও তাকে দেখে থমকে যায়, কারণ 28 বছর আগে তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক ছিল। আসলে ভানরাজ হচ্ছে রুহির বাবা, কিন্তু ভানরাজ জানে না এটাই তার মেয়ে আসছে। আর সে জানে ওই ঘটনার পর পাখি অ্যাবর্শন করিয়েছিল, আর পাখিও এখনো ভানরাজকে জানায়নি এবং রুহিকেও জানতে দেয়নি ভানরাজই তার বাবা। এদিকে রুহি অমির সাথে দেখা করে নিজের সিদ্ধান্তের কথা জানায়। অমি বলে, কেন তুমি অন্যের জন্য নিজেকে কষ্ট দেবে? রুহি বলে, হয়তো এটাই আমার ভাগ্য, আমিও তো আমার বাবা মায়ের ভুল ছিলাম। ওই সময় সবাই আমার মায়ের বিপক্ষে ছিল, সবাই আমার মাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু মা কখনোই আমাকে একা করেনি। অমি বলে, তুমি এত বড় সিদ্ধান্ত নিয়েছো, হয়তো এর পেছনে বড় কোনো কারণ আছে, কিন্তু এই সিদ্ধান্তের কারণে আমি তোমাকে হারিয়ে ফেলতে পারি, আমি তোমাকে হারাতে চাই না। রুহি বলে, আমার উপর বিশ্বাস রাখো, আমার এই সিদ্ধান্তের জন্য আমাদের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। এরপর আমরা রাজকে দেখতে পাই। রাজ ওই ড্রাগ ডিলারকে জেল থেকে ছাড়িয়ে নিয়েছে, যাকে অমি অ্যারেস্ট করেছিল। রাজ গভীর রাতে একটা ব্রিজের উপর ওই ডিলারের সাথে দেখা করে। রাজ কোনো কিছু না বলে হুট করে তাকে হত্যা করে ব্রিজের নিচে ফেলে দিয়ে চলে যায়। এরপর আমরা রুহিকে দেখতে পাই। পাখি এবং সুভদ্রা দুজনেই রুহির এক্সট্রা কেয়ার করতে শুরু করেছে। দুজনেই রুহির গর্ভে থাকা সন্তানের জন্য বেশ এক্সাইটেড। সুভদ্রা তো ফ্যামিলি গ্রুপে জানিয়েও দিতে চায় রুহি অন্য একটা কাপলের নিজের জন্য এত বড় স্যাক্রিফাইস করছে, কিন্তু রুহি বাধা দেয়। রুহি ওদেরকে বলে, এই বাচ্চার সাথে একটা অ্যাটাচ হওয়ার কোনো প্রয়োজন নেই, আমার সব প্ল্যান করা হয়ে গেছে। 3 মাস পর যখন আমার পেট বড় হতে শুরু করবে তখন আমি গোয়ার মহারাজা হোটেলে শিফট করব, সেখানে ডেলিভারি পর্যন্ত থাকবো। ডেলিভারি হয়ে গেলে বাচ্চাটা সমর আর আলিশাকে দিয়ে আমি আবার এখানে ফিরে আসব, কেউ জানতেও পারবে না আমার সাথে কি হয়েছে। আমার কাছে এই বাচ্চাটা একটা ওয়ার্ল্ড কাপের মতো, আর আমি হচ্ছি সাবস্টিটিউট প্লেয়ার, সময় মতো ওদের কাপ ওরা নিয়ে যাবে। আজকের পর থেকে আমার এই বাচ্চাকে ওয়ার্ল্ড কাপ বলেই ডাকবো। অন্যদিকে আলিশা সমরকে না জানিয়ে বেবির অ্যানাউন্সমেন্ট করার জন্য একটা পার্টির আয়োজন করেছে। শুধু তাই না, পার্টির আগে সে সমর বাবার কাছ থেকে সমস্ত ঘটনাও জানিয়ে দিয়েছে। সমর আলিশার সাথে রাগারাগি করে বলে, অ্যানাউন্সমেন্ট করার আগে তো অন্তত রুহির সাথে কথা বলা উচিত ছিল, সে আসলেই বাচ্চাটা রাখবে কিনা কনফার্ম হওয়া প্রয়োজন। আলিশা বলে, যাও তুমি রুহির কাছে এগ্রিমেন্ট সাইন করিয়ে নিয়ে এসো। আরেকদিকে রোশনি প্রচুর টেনশন করছিল, যদি রুহি তার বিরুদ্ধে কেস করে তাহলে সমরও ফেসে যাবে, কারণ এই হসপিটাল তৈরি করার সময় একমাত্র সামারই ফান্ডিং করেছিল। এই ব্যাপারটা রাজও সামারকে বলে যেন রুহির সাথে কথা বলে কোর্টের বাইরে সেটেলমেন্ট করে দেয়। তাই সমর রুহির সাথে দেখা করতে চায়। রুহি তখন অমির সাথে ছিল। ফাইনালি অমি ব্যাপারটা নর্মালভাবে নিতে শুরু করেছে, তবে সে দিন গুনতে শুরু করেছে কবে এসব থেকে একেবারেই মুক্ত হবে সে।
এর মাঝে সামার এসে রুহিকে সারোগেসির মাধ্যমে এগ্রিমেন্ট পেপার দেয়। এটা রুহিকে জিজ্ঞেস করে আজ ওরা বেবি অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছে, এতে রুহির কোনো আপত্তি আছে কিনা। রুহি বলে আমার কোনো আপত্তি নেই, তবে ব্যস্ততার কারণে রুহি ওই মুহূর্তে এগ্রিমেন্ট পেপার সাইন করে না। কথায় কথায় রুহি সামারকে বলে দেয় আজ বিকালে সে ফার্স্ট সোনোগ্রাফি করতে যাচ্ছে। এ কথা শুনে সামার এক্সাইটেড হয়ে বলে আমিও যেতে চাই, আমিও বাচ্চাটার হার্টবিট শুনতে চাই। রুহি রাজি হয়, সে আলিশাকেও সাথে নিয়ে আসতে বলে। এরপর সামার রুহির কাছে ক্ষমা চেয়ে বলে আমার বোনের জন্য আপনাকে এত বড় ঝামেলা সহ্য করতে হচ্ছে। রুহি যখন জানতে পারে রোশনি সামারেরই বোন, সে আরেক দফা শকড হয়। সামার রুহিকে রোশনির বিরুদ্ধে কেস করতে নিষেধ করে এবং এর বিনিময়ে রুহি যত টাকা চায় সামার তাই দিতে চায়। এসব শুনে রুহি রেগে গিয়ে বলে আপনার কি মনে হয় এসব আমি টাকার জন্য করছি? যদি ভেবে থাকেন আপনারা আমাকে হেল্প করছেন সেটা আপনাদের ভুল ধারণা, বরং আমি আপনাদেরকে অনেক বড় হেল্প করছি, এটা মাথায় রাখবেন। কথা বলে রুহি সেখান থেকে চলে যায়। এদিকে রুহির বাবা ভানরাজ হঠাৎ করে রুহির বাড়ির সামনে চলে আসে। যেহেতু সে ফেমাস অ্যাক্টর তাই তাকে দেখার জন্য সবাই ভিড় করে। কিসের ভিড় দেখার জন্য পাখি এগিয়ে গেলে ভানরাজ জোর করে পাখিকে গাড়িতে তুলে নেয়। ভানরাজ পাখিকে জানায় সে জানতে পেরে গেছে রুহি তার মেয়ে এবং সে রুহির সাথে দেখা করতে চায়। পাখি বলে রুহি জানে তার বাবা বিদেশে চলে গেছে আর এই মুহূর্তে রুহির জীবন ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে, ওকে এখন বিরক্ত করা যাবে না। রুহি প্রেগনেন্ট শুনে ভানরাজ অনেক খুশি হয় এবং দেখা করার জন্য জেদ করতে শুরু করে। পাখি প্রথমে রাজি হয় না, কারণ যখন রুহির বাবার প্রয়োজন ছিল তখন সে ছিল না, কিন্তু ভানরাজ পাখির কাছে হাত জোর করে রিকোয়েস্ট করায় পাখি রাজি হয়, তবে শর্ত দেয় সঠিক সময় দেখা করিয়ে দেবে, ততদিন যেন ভানরাজ নিজ থেকে পাখির সামনে না যায়। অন্যদিকে অমি রাজের উপর নজর রাখছিল। সে দূর থেকে একটা টেলিস্কোপের মাধ্যমে রাজকে হোটেল রুমে আলিশার সাথে দেখতে পায়। ফাইসা বলে এভাবে ফলো না করে রাজকে সরাসরি জিজ্ঞাসাবাদ করা উচিত। অমি বলে আমার টার্গেট মায়াসুর, রাজকে ধরতে গিয়ে মায়াসুরকে সাবধান করতে চাই না। ওই সময় রুহি অমিকে কল করে বলে আমি সামারের কাছে ওয়ার্ল্ড কাপ দিতে পারবো না। কথা শুনে অমিত ছুটে যায় রুহির কাছে। রুহি বলে আমি সামারকে স্টক করে জানতে পেরেছি 5 বছর আগে সামার খুব উগ্রভাবে জীবনযাপন করত। অমি বুঝিয়ে বলে ওটা 5 বছর আগে, এখন হয়তো সে ভালো। অতীতে গিয়ে একজন মানুষের বর্তমান বিচার করা উচিত না। রুহির মনে পড়ে তারও একটা অতীতের ঘটনা আছে যা সে অমিকে কখনো জানায়নি। অমি বোঝানোর পর রুহি শান্ত হয় এবং বাচ্চাটা সামারের কাছে দিতে রাজি হয়। এরপর রুহি সোনোগ্রাফির জন্য হসপিটালে যায়। সেখানে রুহির সাথে তার ফ্যামিলি এবং সামার আলিশাও যায়। অমি আলিশাকে দেখিয়ে চিনতে পারে রাজের সাথে হোটেল রুমে আলিশাই ছিল। অমি কাউকে কিছু বলে না। এরপর সোনোগ্রামের মাধ্যমে রুমি ডক্টর শুধু বাচ্চার বায়োলজিক্যাল প্যারেন্টসকে রুমে থাকতে বলে, বাকি সবাইকে বাইরে যেতে বলে। বায়োলজিক্যাল বাবা হলো সামর আর মা হচ্ছে রুহি। ব্যাপারটা দুজনের জন্যই আনকমফোর্টেবল হয়। ডক্টর ওদের দুজনকে বাচ্চার হার্টবিট শোনায়। বাইরে অমি আলিশাকে বলে রাজের সাথে তোমার যা চলছে সেটা বন্ধ করো। অমির কথায় আলিশা একটু অবাক হয়। অমি বলে আমি ইন্টেলিজেন্স অফিসার, শুধু তোমার না, চাইলে তোমার দিদারও বয়ফ্রেন্ডের ইনফরমেশন বের করতে পারবো। সামর যদি তোমার আর রাজের ব্যাপারে জানতে পারে তোমাদের ডিভোর্স হয়ে যাবে, আর রুহিও বাচ্চাটা কখনো তোমাদেরকে দেবে না। তাই এসব বাদ দিয়ে মন দিয়ে সংসার করো। আলিশা বলে তুমি আমাদের সংসারে চিন্তা করছো নাকি নিজের চিন্তা করছো? রুহি বাচ্চাটা না দিলে সেটা তোমার ঘাড়ে গিয়ে পড়বে, এ কারণে তুমি এত চিন্তিত, তাই না? ঠিক আছে, আমি রাজের সাথে ব্রেকআপ করব, কিন্তু তোমাকে আমার ব্যাপারটা গোপন রাখতে হবে। এর মাঝে রুহি এবং সামার বের হয়ে আসে। এরপর অমি রুহিকে বাড়ি পৌঁছে দেয়। সে সময় রুহি অমির কাছে জানতে চায় এই সব কিছুর জন্য অমি বিব্রত হচ্ছে কিনা। অমি বলে আমরা একসাথে আছি, এটাই আমাদের জন্য যথেষ্ট। অমির লয়্যালটি দেখে রুহি সিদ্ধান্ত নেয় সে আর অমির কাছে কিছু গোপন রাখবে না। ওই মুহূর্তে রুহি জানিয়ে দেয় 7 বছর আগে সে আর সামার কিস করেছিল। অমি এবার একটু ইনসিকিউর হয়ে যায়। সে রুহিকে বলে তুমি ওই জবটা ছেড়ে অন্য কোথাও জব নাও। রুহি বলে এই অবস্থায় নতুন কোনো জবে জয়েন করা আমার জন্য টাফ হয়ে যাবে, আর এটা আমার প্ল্যানের মধ্যে ছিল না। কিন্তু আমি কিছুতেই রুহিকে সামারের আশেপাশে দেখতে রাজি না। তাই বাধ্য হয়ে বাড়ি ফিরে রুহি নতুন জবের জন্য প্রিপারেশন নেয়। অন্যদিকে পাখিও ভাবছিল রুহিকে তার বাবার ব্যাপারে সত্যিটা জানাবে, কিন্তু পাখি যখন রুহিকে এসব বলতে চায় তখন রুহি নিজের ইমোশনের কথা শেয়ার করতে শুরু করে। তাই আর পাখি কিছু বলে না। রুহি বলে আমি চাই না আমি সামারের হোটেলে জবটা করি, আমিও নিজের জায়গা থেকে ঠিক আছে, অন্য কেউ হলে তো ব্রেকআপ করে ফেলতো। এরপর রুহি বলে আসলে লাইফে যা কিছু হয় সবকিছু আমাদের কন্ট্রোলে থাকে না। যেমন আজ হার্টবিট শোনার পর আমি বুঝতে পারলাম এটা কোনো ওয়ার্ল্ড কাপ না, এটা আমার নিজের বেবি। কয়েক মাস পর যাকে অন্যের কাছে দিয়ে দিতে হবে। আমি সব সিচুয়েশনের জন্য মোটেও রেডি না। পাখি রুহিকে সান্ত্বনা দেয় এবং ফিউচারের সমস্ত পরিস্থিতির জন্য শক্ত হওয়ার পরামর্শ দেয়। রুহি ডিসিশন নেয় সে এখন শুধু নিজের কথাই চিন্তা করবে। তাই সে অমিকে ভয়েস মেসেজ পাঠিয়ে বলে এই জবটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা আমি ছাড়তে পারবো না, তুমি আমার দিকটা বোঝার চেষ্টা করো। অমি তখন রাজ এবং আলিশাকে ফলো করছিল। ওরা হোটেল রুমে রোম্যান্স করছিল। আলিশা যখন হোটেল থেকে বের হয় তখন আলিশা খেয়াল করে তার গলায় চেইন নেই, কিন্তু আলিশা একটু তাড়াহুড়ার মধ্যে ছিল তাই ব্যাপারটা পাত্তা দেয় না। মূলত আলিশা হোটেলে সামারের পুরো পরিবারের জন্য একটা গেট টুগেদার পার্টির অ্যারেঞ্জ করেছে। পার্টিতে সামারের বাবা সামারের সাথে রাগারাগি করে, কারণ অন্য একটা হোটেলে তাদের হোটেলের থেকে বেশি উন্নতি করে ফেলেছে।
এরপর সামারের বাবা সামারকে এটাও বলে যে সে ওই বাচ্চার ঝামেলাটা নিতে চায় না, যেভাবেই হোক এই ঝামেলাটা যাতে মিটিয়ে ফেলে। সবকিছু নিয়ে সামার প্রচুর ডিপ্রেসড হয়ে পড়ে। আলিশা সামারের কাছে গিয়ে বলে সব ঠিক হয়ে যাবে। সে সামারকে ইমোশনালি নিজের সাথে অ্যাটাচ করার চেষ্টা করে। ওই সময় রুহি চলে আসে। রুহি সামারকে বলে আমি রোশনির বিরুদ্ধে কেস করার সিদ্ধান্ত নিয়েছি। সামার মুখে বলে আমার কিছু যায় আসে না, কিন্তু সামার জানে ওর জন্য তাকে অনেক ভোগান্তিতে পড়তে হবে। এরপর রুহি আবারও নিজের ডিউটিতে ফিরে যায়। কিছুক্ষণ পর অমি রুহির সাথে কথা বলতে হোটেলে যায়। অমি বলে আমি তোমার মেসেজ পেয়েছি, আমি বুঝতে পেরেছি তুমি কি চাও, আমি তোমার সাথে আছি সব সময়। ওই মুহূর্তে হঠাৎ একটা সাউন্ড হয়, সবাই সেদিকে ছুটে যায়। ওই জায়গাটায় সামারের পূর্বপুরুষের একটা মূর্তি ছিল। মূর্তির হাতে একটা তলোয়ার ছিল। এখানে দেখা যায় সে তলোয়ারের উপর রাজ পড়ে আছে। তলোয়ারটা রাজের পেটে ঢুকে গেছে, অর্থাৎ কেউ একজন রাজকে হোটেল রুম থেকে ইচ্ছে করে ঠিক এই জায়গায় ফেলে দিয়েছে। কিন্তু কাজটা করলো কে? রাজের মার্ডার নিয়ে একটু পর কথা বলা যাক। ইন্টেলিজেন্স অফিসার ওমকার সময় হলে সব রহস্য বের করে ফেলবে। আমরা বরং এই ফাঁকে রুহি আর অমির লাভ লাইফের কিছু ঘটনা জেনে আসি। রুহির বয়স যখন 17 বছর ছিল সে সময় রুহির দুটো উইশ ছিল। একটা হচ্ছে কিউট বয়ফ্রেন্ড, আরেকটা হচ্ছে পিম্পলবিহীন ক্লিয়ার স্কিন। 8 বছর পর স্কিন ক্লিয়ার না হলেও রুহির অন্য উইশটা পূরণ হয়েছে। সে ওমকারের মতো একটা কিউট বয়ফ্রেন্ড পেয়েছে। তাদের রিলেশনের বয়স যখন 3 মাস হয়ে যায় তখন অন্য সব ছেলের মতো অমিও রিলেশনটা আরেক ধাপ এগিয়ে নিতে চায়, অর্থাৎ ফিজিক্যাল। কিন্তু রুহি অজুহাত দেখিয়ে কোনো রকম পালিয়ে যায়, কারণ রুহি তার দিদাকে প্রমিস করেছিল কখনো বিয়ের আগে এসব করবে না। কিন্তু রুহির একটা অভ্যাস আছে, সে কাউকে মিথ্যা বলতে পারে না। তাই পরের দিনে অমিকে সমস্ত সত্য জানিয়ে দেয় কেন সে অজুহাত দেখিয়ে পালিয়ে গেছে। সব শুনে অমি বলে আমি তোমার জন্য অপেক্ষা করব। রুহি একটু অবাক হয়ে যায়। সে ভেবেছিল অন্যদের বয়ফ্রেন্ডের মতো অমিও তার সাথে ব্রেকআপ করে নেবে, কিন্তু অমি বলে আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য অপেক্ষা করতে প্রবলেম নেই। তারপর থেকে এভাবেই চলছে তাদের রিলেশন। কিন্তু প্রেজেন্ট টাইমে রুহি সিদ্ধান্ত নিয়েছে অমিকে আর ওয়েট করাবে না। রুহি দিদা রুহির কাছে লক্ষ্মীর ভার না ভাঙার প্রমিস নিয়েছে যাতে রুহি পাখির মতো বিয়ের আগে প্রেগনেন্ট না হয়। কিন্তু আনফর্চুনেটলি রুহি কোনো কিছু না করে প্রেগনেন্ট হয়ে গেছে। তাই শুধু শুধু অমির সাথে ডিস্টেন্স রাখার আর কোনো প্রয়োজন নেই। রুহি যখন অমিকে ব্যাপারটা জানায় অমি অনেক এক্সাইটেড হয়ে যায়। অমি ওই মুহূর্তেই রুহিকে নিয়ে সেফ জায়গায় যেতে চায়। কিন্তু রুহি বলে এটা আমাদের ফার্স্ট টাইম, আমরা একটু সময় নিয়ে রোমান্টিক কিছু প্ল্যান করি। অমি রাজি হয় এবং নিজের কাজে ফিরে যায়। রাজের মার্ডার কেস নিয়ে বেশ ঝামেলায় আছে সে। ওদিকে রাজের মৃত্যুর পর সময় এবং তার বাবা প্রচুর চিন্তিত হয়ে পড়ে। রাজের মৃত্যুতে আলিশা কিছুটা কষ্ট পেয়েছে, কারণ রাজের সাথে তার রিলেশন ছিল। হঠাৎ আলিশার মনে পড়ে রাজের মৃত্যুর কিছুক্ষণ আগেই আলিশা রাজের সাথেই ছিল, আর ওই সময় আলিশার চেইন রাজের রুমে পড়ে গেছে। ইনভেস্টিগেশনের সময় রাজের রুমে যদি চেইনটা পাওয়া যায় আলিশা ফেঁসে যাবে। অন্যদিকে অমি এবং তার টিম এই কেসটা দ্রুত সলভ করার চেষ্টা করছে। ফাইজা তার সিনিয়র অফিসারকে জানিয়ে দেয় আলিশার সাথে রাজের রিলেশন ছিল, আলিশাকে অ্যারেস্ট করলে সব জানা যাবে। কিন্তু অমি বলে আলিশার বিরুদ্ধে কোনো এভিডেন্স নেই, আলিশাকে অ্যারেস্ট করার থেকে কিলারকে ধরা বেশি ইম্পর্টেন্ট। ফাইজা বলে আমার মনে হয় খুনটা সমর করেছে, সে হয়তো ওদের রিলেশনের ব্যাপারে জেনে গেছে তাই রাজকে মেরে ফেলেছে। অমি বলে সমর এসব কিছুই জানে না, আমরা 2 বছর ধরে মায়াসুরের পেছনে লেগে আছি। এই সময় যদি ভুল কাউকে অ্যারেস্ট করি মায়াসুরের হাত থেকে বেরিয়ে যাবে। যদিও অমি সত্যি বলছিল, কিন্তু এখানে অমির কিছু পার্সোনাল ইস্যু আছে। আসলে আলিশা কিংবা সমর যদি ধরা পড়ে যায় তাহলে রুহি আর বাচ্চাটা ওদেরকে দেবে না, জোরপূর্বক ওই বাচ্চার বাবা অমিকেই হতে হবে। তাই আমি চাচ্ছিল না ওদের মধ্যে কেউ ফেঁসে যাক। কিন্তু আলিশা তো নিজেই নিজের এভিডেন্স রাজের রুমে ছেড়ে এসেছে, তাই সে অমির কাছে গিয়ে অমিকে বলে যেভাবেই হোক চেনটা যেন উদ্ধার করে দেয়। অমি আলিশার সাথে রাগারাগি করে বলে এটা কোনো ছোটোখাটো বিষয় না যে চাইলে আমার মার্ডার স্পট থেকে এভিডেন্স সরিয়ে ফেললাম, আমার তো মনে হয় তুমিই খুনটা করেছো। আলিশা বলে আমি চিটার হতে পারি, খুনি না। অমি চেনটা খুঁজে দিতে রাজি হয়, কারণ সে চায় না সমরের বাচ্চা তার ঘাড়ে আসুক। রুহি অমিকে আলিশার সাথে কথা বলতে দেখে ফেলে, তাই সে অমিকে আলাদাভাবে জিজ্ঞেস করে আলিশার সাথে সে কী নিয়ে কথা বলছিল। অমি পুরো ব্যাপারটা রুহির কাছে গোপন করে, কারণ একটাই, রুহি জানতে পারলে ওদেরকে বাচ্চা দেবে না। কিন্তু রুহির ডাউট হয়, কারণ এর আগে সে আলিশাকে পিল নিতে দেখেছে। রুহি সন্দেহ করছে আলিশা ড্রাগ অ্যাডিক্টেড। সে জেনের সাথে ব্যাপারটা শেয়ার করে। জেন রুহিকে বলে আলিশার বাড়িতে গিয়ে একটু ইনভেস্টিগেশন করতে হবে। রুহি জেনের কথা মতো আলিশার বাড়িতে চলে যায়। সুযোগ বুঝে সে আলিশার ব্যাগ সার্চ করে, কিন্তু আলিশা রুহিকে দেখে ফেলে। রুহি মিথ্যা বলতে পারে না, তাই সে আলিশাকে সব সত্যি বলে দেয়। সে আলিশাকে সন্দেহ করেছিল, তাই সন্দেহ দূর করতে এসেছে, কারণ সে চায় না তার বেবি কোনো খারাপ প্যারেন্টের হাতে চলে যাক। আলিশা বলে আমি ব্যাপারটা বুঝতে পারছি, তোমার দিক থেকে তুমি ঠিক, আমি কোনো ড্রাগ নেই না, আমি ডিপ্রেশনের পিল নিয়েছিলাম। রুহি গিলটি ফিল করতে শুরু করে। রুহির কাছে নিজেকে ভালো মা প্রমাণ করার জন্য আলিশা রুহিকে দেখায় যে সে বাচ্চার জন্য অলরেডি একটা রুম সাজিয়ে ফেলেছে। এসব দেখে রুহি কনফার্ম হয়ে আলিশা একজন ভালো মা হবে। এরপর রুহি সামারের সাথে দেখা করতে যায়। সামার রুহির কাছে নিজের পেইন শেয়ার করে। রাজের মৃত্যুতে সে ভেঙে পড়েছে। রাজ ধোঁকাবাজ হলেও সামার তো তাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবত। রুহি সামারকে সান্ত্বনা দেয়।
অন্যদিকে অমি ক্রাইম স্পটে গিয়ে আলিশার নেকলেসটা খুঁজতে শুরু করে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও নেকলেসটা পায় না। সামার কেসের আপডেট জানার জন্য অমির কাছে গেলে অমি সামারকে ক্রাইম স্পট থেকে সরে যেতে বলে এবং অমির টিমের কাছে গিয়ে আপডেট চাইতে বলে। সামার ফাইজার কাছে গেলে ফাইজা জানায় রাজের গার্লফ্রেন্ডের হয়তো কেসের সাথে ইনভলভ আছে, তবে ফাইজা রাজের গার্লফ্রেন্ডের নাম বলে না। কিন্তু সামার অনেকবার অবাক হয়, কারণ রাজের গার্লফ্রেন্ড ছিল এটা সামার জানত না। এরপর আমরা ভানরাজকে দেখতে পাই। রুহির সাথে দেখা করার জন্য মহারাজা হোটেলে চলে যায়। সেখানে রুহির সাথে দেখাও হয়, তবে ভানরাজ নিজের পরিচয় দেয় না। রুহি ভানরাজকে বলে তার দিদা ভানরাজের অনেক বড় ফ্যান, তাই ভানরাজ রুহিকে বলে তার দিদার জন্য একটা সেলফি তুলে দিতে। রুহি ভানরাজের সাথে সেলফি তুলে নেয়, এরপর সেটা তার দিদাকে পাঠিয়ে দেয়। এই সেলফি দেখে পাখি একটু ঘাবড়ে যায়। সে ভাবে ভানরাজ হয়তো সব বলে দিয়েছে, কিন্তু ভানরাজ রুহিকে কিছুই বলেনি। ওই রাতে রুহি অমির সাথে হোটেল রুমে ডেট করার প্ল্যান করে। অমি রুহির কাছে জানতে চায় বাড়িতে সে কি বলে এসেছে। রুহি জানায় সে মিথ্যা বলার চেষ্টা করেছিল, কিন্তু বলতে পারেনি। সে দিদাকে সত্যিটাই বলে এসেছে যে রাতে সে অমির সাথে থাকবে। একথা শুনে তার দিদা অনেক আপসেট হয়ে গেছে, কারণ আজ রুহি তার প্রমিস ভাঙতে যাচ্ছে। ফাইনালি রুহি নিজের লক্ষ্যের ভার ভাঙতে ওমরের সাথে হোটেল রুমে যায়। ঠিক ওই সময় আলিশা লুকিয়ে লুকিয়ে মার্ডার স্পটে যাওয়ার চেষ্টা করে, যেন সে নিজের নেকলেসটা খুঁজে বের করে। কিন্তু চারদিকে পুলিশের লোক থাকায় আলিশা সেখানে যেতে পারে না। তাই সে বুদ্ধি করে ফেক ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়। এতে হোটেলের সমস্ত গেস্ট এবং পুলিশ বাইরে চলে যায়। সাথে রুহি এবং অমিও বের হয়। রুহির লক্ষ্মীর ভার আর ভাঙা হয় না, কিন্তু আলিশাও ক্রাইম স্পটে ঢুকতে পারে না, কারণ সেটা লক করা ছিল। রুহি আর অমির মিশনটা কমপ্লিট না হওয়ায় রুহি অমিকে সরি বলে। কোনো একটা কারণে রুহির মনে হচ্ছিল মিশনটা কমপ্লিট না হয়ে ভালোই হয়েছে, কিন্তু কারণটা কি সেটা রুহি নিজেও জানে না। রুহি অমিকে বলে এত বছর যখন আমরা ওয়েট করেছি, তাহলে বিয়ে পর্যন্ত না হয় ওয়েট করি। অমি বলে ঠিক আছে, কিন্তু আমি আর টাকা জমানোর জন্য ওয়েট করতে চাই না, আমি শুধু তোমাকে বিয়ে করতে চাই। অমি ওই মুহূর্তে রুহিকে বিয়ের জন্য প্রপোজাল দেয়, কিন্তু রুহি জবাব দিতে সময় নিচ্ছিল। এর মাঝে ফাইজা অমিকে কল করে জানায় আলিশার বিরুদ্ধে একটা এভিডেন্স পাওয়া গেছে, তাই অমিত দ্রুত ফাইজার কাছে চলে যায়। মূলত মার্ডারের 10 মিনিট আগে আলিশা হোটেলের বাইরে গিয়েছিল। অমি আলিশার সাথে দেখা করে জানতে চায় যে সে কোথায় গিয়েছিল। আলিশা বলে সেটা আমার ব্যাপার। অমি আলিশাকে অ্যারেস্ট করার হুমকি দিলে আলিশা বলে আমাকে অ্যারেস্ট করলে আমিও বলে দিব তুমি এভিডেন্স নষ্ট করার চেষ্টা করেছো। এসবের মাঝে আরেকটা ঘটনা ঘটে। রোশনি হঠাৎ করে কাউকে কিছু না বলে গায়েব হয়ে যায়। পরিবারের সবাই টেনশন করে, এটা ভেবেছে রোশনি না থাকলে কোর্টের হিয়ারিংকে অ্যাটেন্ড করবে, কারণ রুহি তো কেসটা ফাইল করে ফেলেছে। অন্যদিকে পাখি ভান্ডাসকে কল করে বকাঝকা করে কেন সে রুহির সাথে দেখা করতে গিয়েছিল। আড়াল থেকে শুভা পাখির কথাগুলো শুনে ফেলে। শুভা জানতো না ভান্ডাস পাখির বাবা, তাই সত্যিটা জানতে পেরে সে অনেক আপসেট হয়ে যায়। শুভা পাখিকে বলে রুহির কাছে যেন আর কিছু গোপন না রেখে সমস্ত সত্যিটা জানিয়ে দেওয়া হয়। ওরা যখন এই ব্যাপারটা নিয়ে কথা বলছিল, তখনই রুহি আসে। রুহি সুভদ্রাকে জানায় সে লক্ষ্মীর ভার ভাঙেনি, বরং সে আর অমির সিদ্ধান্ত নিয়েছে ওরা বিয়ে করে নেবে। রুহির কথা শুনে তার দিদা অনেক খুশি হয়। পাখি অনেক ইমোশনাল হয়ে যায়, এই ভেবেছে তার মেয়ের জীবন তার মতো হবে না। রাতের বেলা রুহি অনেক গিল্টি ফিল করে, কারণ ইদানিং তার সামারের জন্য ফিলিংস আসছে, আর এই কারণেই সে ডেট না হওয়াতে খুশি হয়েছে। রুহি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যেন সামারের জন্য তার মধ্যে আর কোনো ফিলিংস না আসে। পরদিন অমি তার বাবা মাকে নিয়ে রুহির বাড়িতে যায় বিয়ের ব্যাপারে কথা বলতে। রুহির বাবা মা সেপারেটেড জানার পর অমির বাবা মা এই বিয়ে নিয়ে একটু দ্বিমত করে। অমির বাবা মা বলে দুজনের রাশি মিলিয়ে দেখতে হবে, যদি ঠিক থাকে তবেই হবে। ওই রাতে রুহি একটা বাজে স্বপ্ন দেখে, যেখানে সে প্রার্থনা করছে যেন সামারের জন্য কোনো ফিলিংস না থাকে। সেখানে সে স্বপ্নে সামারের সাথে নিজেকে ফিজিক্যাল হতে দেখে। অন্যদিকে সামারের জীবনে আরেকটা উটকো ঝামেলা আসে। সামারের কাজিন লাভ চলে এসেছে। এই লাভ সামারের আজীবনের শত্রু। সামারের বাবা সামারের থেকে লাভকে বেশি ভরসা করে, তাই সে গোয়ার হোটেলের দায়িত্ব লাভকে দেয়। সামরের বাবা লাভকে এবার মুম্বাইতে ডেকেছে। সামরের বাবার মতে সামর হোটেলটা ঠিকমতো হ্যান্ডেল করতে পারছে না, তাই এই ব্যাপারে লাভের সাথে ডিসকাস করতেই ডেকেছে। সামরের বাবা সামরকে বলে আজ থেকে তুমি লাভের সাথে এক হয়ে কাজ করবে। সামর রাজি হয় না, কিন্তু তার কাছে এটা ছাড়া আর কোনো অপশনও নেই, কারণ সামরের বাবার কথাই শেষ কথা। সামরের বাবা ওদের দুজনকে দুটো প্রেজেন্টেশন তৈরি করতে বলে। এদিকে রুহি এবং অমি একজন জ্যোতিষীর কাছে যায় রাশি চেক করতে। জ্যোতিষী জানায় তাদের রাশি ম্যাচ করতে না, এই বিয়েটা তাদের জন্য ঠিক হবে না। সেখানে থেকে বের হয়ে অমি রুহিকে বলে এসব রাশিটা সে আমার কাছে ম্যাটার করে না, আমি তোমাকে ভালোবাসি, এটাই এনাফ। তখন রুহি অমিকে গতরাতের স্বপ্নের কথা জানায়। অমি মন খারাপ করে বলে কখনো আমাকে নিয়ে এমন স্বপ্ন দেখেছ? রুহি বিভিন্নভাবে এক্সপ্লেইন দিতে শুরু করে, কিন্তু অমি রাগ করে চলে যায়। রুহি একটু কনফিউজড হয়ে পড়ে সে আসলে কি চায়। রুহি ডিসিশন নেয় এখন থেকে সমরের কাছ থেকে দূরে থাকবে, যেন সমরকে নিয়ে আর কোনো ফিলিংস না আসে। কিন্তু রুহি চাইলেও সমরকে ইগনোর করতে পারে না, তাদের বারবার দেখা হয়েই যায়। আর সমরকে দেখলেও রুহির স্বপ্নের কথা মনে পড়ে যায়, আর প্রতিবারই সে আউট অফ মাইন্ড হয়ে যায়।
এদিকে দিদা পাখিকে না জানিয়ে ভানরাজের সাথে দেখা করতে চলে যায়। দিদা ভানরাজকে বলে, আমি চাই তুমি রুহির বিয়েতে থাকো। ভানরাজ বলে, আমি বিয়েতে থাকতে চাই, শুধু তাই না, আমি রুহি এবং আপনাদের সবার খেয়াল রাখতে চাই, কিন্তু পাখি আমাকে রুহির সাথে দেখা পর্যন্ত করতে দেয় না। দিদা বলে, আমি ম্যানেজ করে নিব। অন্যদিকে আলিশা এবং অমি একসাথে ক্রাইম স্পটে গিয়ে আবারও নেকলেসটা খুঁজতে শুরু করে, কিন্তু কোনোভাবেই খুঁজে পায় না। ওই সময় ওরা খেয়াল করে হোটেল রুমে কিছু ফার্নিচার ড্যামেজ হয়েছে। এটা দেখে ওরা ডাউট করে কিলার হয়তো এই কাজটা করেছে এবং সেই নেকলেসটা নিয়ে পালিয়ে গেছে। এই সময় হোটেলের বাইরে সমর এবং রুহি হোটেলের অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথা বলছিল। একজন ফটোগ্রাফার হোটেলের স্টাফ রিপ্রেজেন্টার হিসেবে রুহির একটা ছবি তুলতে চায়, কিন্তু রুহির কিছু চুল এলোমেলো ছিল, ছবি যেন পারফেক্ট আসে, তাই সমর চুলটা ঠিক করে দেয়। অমি দূর থেকে সেটা দেখে ফেলে এবং সে রুহির উপর অনেক রাগ করে। রুহি অমির কাছে গিয়ে অমিকে বোঝানোর চেষ্টা করে যে সে যেন রুহিকে ভুল না বোঝে, কিন্তু অমি রাগ করে বলে, আমি তোমাকে ভালোবাসি, এতে কোনো সন্দেহ নেই, এখন আমাকে বলতে হবে তুমি কি চাও, তুমি চিন্তাভাবনা করে ডিসিশন আমাকে জানাবে। দিদা বাড়িতে ফিরে পাখিকে বোঝায় আজ যেন রুহিকে সমস্ত সত্যি জানিয়ে দেওয়া হয়। পাখি রাজি তো হয়, কিন্তু অনেক নার্ভাস হয় এই ভেবে যে রুহি সত্যিটা জানলে কিভাবে রিয়্যাক্ট করবে। এর মাঝে রুহি চলে আসে। রুহিকে আপসেট দেখে পাখি জানতে চায় কি হয়েছে। রুহি বিরক্ত হয়ে বলে, কি আর হবে, আমি আমার বাচ্চার বাবার প্রতি অ্যাট্রাক্ট হয়ে গেছি, আর এ কারণে আমার বিয়ে ভাঙতে যাচ্ছে। পাখি রুহিকে বুঝিয়ে বলে, ভালোবাসার অ্যাট্রাকশন এক জিনিস না, মানুষের প্রতি অ্যাট্রাকশন আসতেই পারে, কিন্তু সেটা খুব বেশি সময় থাকে না, ভালোবাসাটা স্থায়ী। রুহি বলে, অমিকে কিভাবে বোঝাবো। পাখি বলে, তুই নিজেকে অমির প্রতি অ্যাট্রাক্ট কর এবং সেটা অমিকে জানা। রুহি অনেক চিন্তা ভাবনা করে অমির জন্য একটা লেটার লেখে, যেখানে সে অমির প্রতি নিজের সমস্ত ভালোবাসা উজাড় করে দেয়। রুহি লেটারটা একটা খামের মধ্যে রেখে দেয়, এরপর হোটেলের কিছু কাজ কমপ্লিট করে। এরপর আমরা আলিশা এবং লাভকে দেখতে পাই। এখানে আমরা জানতে পারি আলিশা লাভের এক্স গার্লফ্রেন্ড। সামরের জন্য আলিশা লাভকে ছেড়ে দিয়েছে। আজ এতদিন পর লাভকে সামনে দেখে আলিশা বলে, তুমি হয়তো এখন আমাকে দেখে খুশি হচ্ছ, কারণ আমি তোমাকে ছেড়ে ভুল মানুষকে বিয়ে করেছি। লাভ বলে, আমি সামরের মতো না যে তোমার বিপদ দেখে খুশি হব। আলিশা জিজ্ঞেস করে, তুমি এখন আমার কাছে কি চাও। লাভ বলে, আমি সামরের হোটেল প্রেজেন্টেশন চাই, যাতে আমি সামরের বাবার সামনে সামরের থেকে এগিয়ে থাকতে পারি। আলিশা বলে, আমার কি লাভ। লাভ জিজ্ঞেস করে, কি চাও তুমি। আলিশা বলে, আমি পরে জানিয়ে দেব। অন্যদিকে রুহি অমির সাথে দেখা করে লেটারটা অমিকে দেয়। অমি লেটারটা খুলে দেখে সেখানে হোটেলের প্রেজেন্টেশনের পেপার। অমি একটু বিরক্ত হয়, কিন্তু রুহি শকড হয়, কারণ সে অনেক বড় ভুল করে ফেলেছে। সমরকে হোটেলের প্রেজেন্টেশনের পেপার না দিয়ে লাভ লেটার দিয়ে এসেছে, আর অমিকে দিয়েছে প্রেজেন্টেশন পেপার। রুহি ছুটতে ছুটতে সমরের রুমে চলে যায়, কিন্তু ততক্ষণে সমর লেটারটা পড়ে ফেলেছে। রুহি সমরের কাছ থেকে লেটারটা নেয় এবং সমরকে বুঝিয়ে বলে এটা অমির জন্য লিখেছিল, ভুলবশত সমরের কাছে চলে এসেছে। এরপর রুহি লেটারটা অমির কাছে নিয়ে যায়, কিন্তু অমি রাগ করে আছে, সে লেটারটা নিতে চায় না, তাই রুহি নিজেই পড়ে শোনায়। এরকম রোম্যান্টিক লেটার শুনে অমির সমস্ত রাগ ভেঙে যায়। রুহি বলে, চলো আমরা বিয়ে করে নিই। ওই মুহূর্তে অমি একটা রিং বের করে রুহিকে পরিয়ে দেয়। অন্যদিকে আলিশা লাভের সাথে ডাবল ক্রস করে। সে লাভকে বলেছিল সামরের প্রেজেন্টেশন দেবে, কিন্তু আলিশা লাভকে ফেক প্রেজেন্টেশন দেয়, যার ফলে সামর তার বাবার সামনে নিজের প্রেজেন্টেশন ভালোভাবে প্রেজেন্ট করতে পারে। এতে সামরের বাবা সামরের প্রতি খুশি হয়। এরপর সমর এবং আলিশা সেলিব্রেট করে। সেখানে সমর আলিশাকে বলে সে জানতে পেরেছে রাজের সাথে আলিশার রিলেশন ছিল। আলিশা সমরের কাছে ক্ষমা চায়, কিন্তু সমর এখন আলিশাকে ট্রিপল ক্রস করে। সে আলিশাকে ডিভোর্স দিতে বলে। এদিকে রুহি আর অমির পরিবার বিয়ের শপিং করতে চলে যায়। ভানরাজও সেখানে চলে যায়। ভানরাজ রুহিকে মিথ্যা বলে যে সে একটা মিটিংয়ে এসেছিল, কিন্তু পাখি সিদ্ধান্ত নেয় সে আর লুকোচুরি খেলবে না। পাখি ভানরাজকে বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর ভানরাজের সামনে রুহিকে সমস্ত সত্যি জানিয়ে দেয়। এত বছর পর সত্যিটা গোপন রাখায় রুহি পাখির উপর অনেক রাগ করে। অন্যদিকে আলিশা মিকা নামের একটা ছেলের সাথে দেখা করতে চায়। এই মিকা কোনো একটা কারণে আলিশার কাছে মোটা অ্যামাউন্টের টাকা চাচ্ছিল। সে রীতিমতো আলিশাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। কারণটা আমরা পরে জানতে পারবো। এর মাঝে আরেকটা ভয়ানক ঘটনা ঘটে। রুহির মতো সামারও স্বপ্নে রুহির সাথে ফিজিক্যাল হতে শুরু করে। ব্যাপারটা সামারের জন্য একেবারে আনএক্সপেক্টেড ছিল। ঘটনাটা ধীরে ধীরে জটিল হয়ে যাচ্ছে। কি হতে যাচ্ছে রুহির জীবন? রুহি ছোটবেলা থেকেই তার বাবাকে অনেক মিস করত। অন্যান্য বাচ্চাদেরকে বাবার সাথে হাসতে খেলতে দেখে তার খুব আফসোস হতো, আর সেই আফসোস থেকেই আজ তার মনে এত অভিমান জমেছে। সে তার মায়ের সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। শুভ্রতা তাকে বোঝানোর চেষ্টা করে যে মানুষ মাত্রই ভুল হয়, তাই রুহির তার মাকে ক্ষমা করে দেওয়া উচিত, কিন্তু রুহি সেটা মানে না। পাখি যে তার কাছ থেকে এত বড় মিথ্যা বলতে পারে এটা সে কখনোই কল্পনা করেনি। তাই এই চরম বাস্তবতাটা তার হজম করতে বেশ কষ্ট হচ্ছিল। তবে তার এই কষ্টের সময় অমি তাকে সাহায্য করে, তাকে বোঝায় যে এতদিন সে যে বাবার জন্য অপেক্ষা করেছে, আজ তাকে সামনে পেয়ে এত টেনশন না করে উল্টো তার খুশি হওয়া উচিত। কিন্তু রুহি কোনোভাবেই এটা মানতে পারছিল না যে এমন একটা ব্যক্তিকে তার বাবা বলে অ্যাকসেপ্ট করতে হবে, যাকে কিনা ব্যক্তিতে এতদিন সে একটা ফিকশনাল ক্যারেক্টার হিসেবে চিনে এসেছে। তখন অমি তাকে বুঝিয়ে শুনিয়ে একবার বনরাজের সাথে দেখা করার জন্য রাজি করে।
হয়তো তাদের দুজনের দেখা হলে একটু হলেও সিচুয়েশনটা নর্মাল হবে। এদিকে আলিশা যে কোনোভাবে সামারকে কনভিন্স করার চেষ্টা করছিল যাতে তাদের ডিভোর্সটা না হয়, কিন্তু সামার তার কোনো কথাই পাত্তাই দেয় না। এরই মাঝে আলিশার মা এসে আলিশাকে স্মরণ করিয়ে দেয় যে তার বেশি টেনশন করা উচিত না, কারণ টেনশন করলেই তার চেহারায় ইফেক্ট পড়বে, যেটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না, কারণ তার ধারণা মতে আলিশার চেহারায় তাকে সাকসেস পেতে সাহায্য করবে। সেদিন সামার হোটেলে গিয়ে রুহিকে তার এবং আলিশার ডিভোর্সের বিষয়টা জানায়। সেই সাথে এটাও জানায় যে সে এখনও ওই বাচ্চাটা নিতে চায়, সে একাই ওই বাচ্চাটার দেখাশোনা করবে। রুহি সেটা শুনে একটু টেনশনে পড়ে যায়। তার সবসময় ইচ্ছে ছিল তার বাচ্চাকে একটা সুন্দর এবং স্বাভাবিক পরিবার দেওয়া, কিন্তু সামারের একার পক্ষে হয়তো সেটা সম্ভব না, তাই সে ভাবার জন্য কিছুটা সময় নিয়ে নেয়। এদিকে সামার রুহির কাছে প্রমাণ করতে চাচ্ছিল সে খুব ভালো বাবা হতে পারবে, অন্যদিকে বনরাজ প্রমাণ করতে চাচ্ছিল সে খুব ভালো বাবা। মেয়ের সাথে প্রথমবার দেখা করা নিয়ে সে ভীষণ এক্সাইটেড ছিল, সেই সাথে নার্ভাসও। মেয়ের সামনে আসলে সে কিভাবে অ্যাটেন্ড করবে সবকিছু ভালোভাবে প্র্যাকটিস করে নেয় সে। কিন্তু যখন সত্যিকার অর্থে রুহি তার সাথে দেখা করতে আসে তখন সব গোলমাল হয়ে যায়। বনরাজ এক্সাইটেড হয়ে রুহির জন্য চিকেন অর্ডার করে, কিন্তু সে জানতই না যে তার মেয়ে পিওর ভেজিটেরিয়ান। মেয়েকে ইমপ্রেস করার জন্য সে মার্কেটের সবচেয়ে দামি শ্যাম্পেইন নিয়ে আসে, কিন্তু এখানেও বাধে ঝামেলা। রুহি তো প্রেগনেন্ট, তাই এসব সে খেতে পারবে না। এভাবে বাবা মেয়ের মধ্যে একটা ইম্বারেসিং সিচুয়েশন তৈরি হতেই থাকে। বনরাজ প্রত্যেকটা ক্ষেত্রে রুহিকে নিজের আভিজাত্য বোঝানোর চেষ্টা করে, কিন্তু রুহি একটা সিম্পল মধ্যবিত্ত পরিবারের মেয়ে হওয়ায় তার এসব ভালো লাগতো না। সে কারণে সে কোনো মতে বাবার কাছ থেকে বিদায় নিয়ে রেগে মেগে সেখান থেকে বের হয়ে আসে। অমি তখন বাইরে তার জন্য ওয়েট করছিল। রুহি রাগের মাথায় বলে হচ্ছে আজকে সারা দিনটাই খারাপ। সকালে সামার এসে তার ডিভোর্সের কথা বলল, আর এখন এই ভদ্রলোক একের পর এক শো অফ করে যাচ্ছে। ডিভোর্সের কথাটা শুনে অমি একটু অবাক হয়। তখন রুহি জানায় আলিশার কারোর সাথে রিলেশন আছে, যেটা তাকে সামারি জানিয়েছিল। অমি তখন এমন একটা ভাব করে যেন সে বিষয়টা প্রথমবার শুনছে, কারণ আলিশার সত্যিটা লুকানোর পেছনে তো তারও একটা স্বার্থ ছিল, আর সেই স্বার্থটা জানতে পারলে রুহি কষ্ট পাবে। এসব ঝুঁই ঝামেলার মাঝে রুহি জানতে পারে অমিরা হোটেলের সব স্টাফদেরকে সন্দেহ করছে, তাই রুহি তাকে বলে যদি জেলে ঢুকাতেই হয় তাহলে রামদয়ালকে ঢুকাও। লোকটা খুব বিরক্ত করে। রামদয়াল ওই হোটেলের একজন স্টাফ, তার খবরদারিতে হোটেলের সবাই বেশ বিরক্ত। আরেকদিকে বনরাজ লুকিয়ে লুকিয়ে পাখির সাথে দেখা করতে চায়। সেখানে গিয়ে জানায় মেয়ের সাথে প্রথম দেখা হওয়াতে সে কিভাবে তাকে নিজের আভিজাত্য বোঝানোর চেষ্টা করেছে। কথাগুলো শুনে পাখি হতাশ হয়ে যায়। সে বনরাজকে বোঝায় রুহি খুব সাধারণ একটা মেয়ে, তার এসব শো অফ পছন্দ না। সে ফিল্ম স্টার বনরাজকে নয়, তার বাবা বনরাজকে চায়। সেটা শুনে বনরাজ খুব অনুতপ্ত। আসলে সে চাচ্ছিল তার মেয়ে তার প্রতি গর্ববোধ করুক, কিন্তু ব্যাপারটা যে এত বাড়াবাড়ি হয়ে যাবে সেটা সে বুঝতে পারেনি। তাই সে পাখিকে রিকোয়েস্ট করে যাতে সে রুহিকে বুঝিয়ে শুনিয়ে আরেকবার তার সাথে দেখা করাতে রাজি হয়। অন্যদিকে আলিশা সামারকে পুরনো দিনের কথাগুলো মনে করিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করে, যাতে কোনোভাবে আপাতত ডিভোর্সটা আটকানো যায়, কিন্তু তার এই প্ল্যান কোনো কাজে লাগে না। সে রাতেও রুহি তার মায়ের উপর রাগ করে না খেয়ে নিজের রুমেই বসেছিল। তখন পাখি গিয়ে তাকে বোঝায় যে বনরাজের পরিচয়টা তার কাছ থেকে লুকানোর পেছনে একটা বড় কারণ আছে। তার ভয় ছিল যে বনরাজ হয়তো রুহিকে তার কাছ থেকে কেড়ে নিতে পারে, কিন্তু এখন সবকিছুই চেঞ্জ হয়ে গেছে, এমনকি বনরাজ নিজেও। কথাগুলো শুনে রুহি ইমোশনাল হয়ে পড়ে আর তার বাবাকে আরেকবার সুযোগ দিতে রাজি হয়ে যায়। পরদিন সে অমিকে সঙ্গে নিয়ে বাবার সাথে দেখা করতে চায়। মেয়ের সিম্পলিসিটিটা এবার বনরাজ একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছে, তাই তাদের সাথে একটা লোকাল ভেজ রেস্টুরেন্ট দেখা করে। সেখানকার খাবার দাবার সে কিছুই বুঝতে পারছিল না, তাই রুহি নিজের মতো করেই তাদের তিনজনের জন্য অর্ডার দেয়। এরপর বনরাজ রুহিকে তার জীবনের একটা গোপন তথ্য জানায়। সে বলে আমার আসল নাম বনরাজ না, আমার নাম ব্রিজভূষণ। যদিও ব্যাপারটা সিরিয়াস না, তবে রুহি বুঝতে পারে নিজের আসল নামটা সবার সামনে প্রকাশ করা বনরাজের জন্য কতটা কঠিন। সে বিষয়টাকে এপ্রিসিয়েটও করে। এরই মাঝে অমির কাছে ফাইজার কল আসে। সে বাইরে গিয়ে তার সাথে কথা বলতে শুরু করে। ফাইজা তাকে জানায় মার্ডারের দিন উপস্থিত সব স্টাফদের রেকর্ড চেক করা হয়েছে, কিন্তু কোথাও কোনো সন্দেহজনক কিছু ধরা পড়েনি। তখন অমি তাকে রামদয়ালের নামটা চেক করতে বললে ফাইজা চেক করে জানায় রামদয়ালের নাম সেদিন অ্যাটেন্ডেন্স লিস্টে ছিল না, অর্থাৎ সেদিন সে হোটেলে আসেনি। এটা শুনে অমি হতাশ হয়ে পড়ে। এদিকে বনরাজ রুহির সামনে একটু ইজি হওয়ার চেষ্টা করছে। কথায় কথায় সে রুহিকে বোঝানোর চেষ্টা করে যে রুহির জন্মের সময়টা তার কাছে কিছুই না, অনেক স্ট্রাগল করতে হয়েছে তাকে, তাই বাধ্য হয়ে রুহিকে ছাড়ার ডিসিশন নিতে হয়েছিল। আর এই কারণেই পাখি সবসময় বনরাজকে তার কাছ থেকে আড়াল করেছে। এতে পাখির কোনো দোষ নেই। কথাগুলো শুনে রুহি খুব কষ্ট পায়।
সে তার বাবাকে বলে, তোমরা কখনো আমার দিকটা ভেবে দেখেছ? ছোটবেলা থেকেই বাবার অভাবে ভুগেছি। অন্যান্য বাচ্চাদের সাথে তাদের বাবাকে দেখে আমার কষ্ট হতো। তখন তো তুমি ছিলে না, তাই আজও আমরা একে অপরের থেকে দূরে থাকলে বড় কোনো ক্ষতি হবে না। এতটুকু বলেই সে অমিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে সে হাউমাউ করে কাঁদতে থাকে। তখন অমি গিয়ে তাকে সামলায়, তাকে সান্ত্বনা দেয়, সেই সাথে একটা ডিসিশনও নেয়। সে ডিসিশন অনুযায়ী তারা পরদিন সামারের সাথে দেখা করতে যায়। গিয়ে তাকে জানায় বাচ্চার কাস্টাডি রুহি এবং অমি নিতে চায়। বাবা হিসেবে সামারের দেখা করার পারমিশন থাকবে, কিন্তু মেইন কাস্টাডি থাকবে অমি আর রুহির কাছে। কথাটা শুনে সামার ভীষণ রেগে যায়। সে রুহি আর অমিকে কোর্ট কাচারির ভয়ও দেখায়, কিন্তু রুহিরা একটুও ভয় পায় না। সেখান থেকে বেরোনোর সময় হঠাৎ ফাইজা অমিকে কল করে জানায় রামদয়াল সেদিন লুকিয়ে হোটেলে ঢুকেছিল আর সেই মার্ডারটা করেছে। সেটা শোনা মাত্রই অমি হোটেলে পৌঁছে গিয়ে রামদয়ালকে খুঁজতে শুরু করে। সামার তখন তার মায়ের সাথে রুহিকে নিয়ে কথা বলছিল। তার কথা শুনে তার মা সুরভি বুঝে যায় তার ছেলে রুহির প্রতি দুর্বল হতে শুরু করেছে। এসব নিয়ে হাসি ঠাট্টা করতে করতে হঠাৎ সে নিচে তাকাতেই ভয়ে আটকে ওঠে। সেখানে রামদয়াল মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। তার গলায় কেউ একজন কাঁটা চামচ বসিয়ে দিয়েছে। অমি সেটা দেখা মাত্রই তাকে বাঁচানোর জন্য ছুটে যায়। গিয়ে তাকে জিজ্ঞেস করে তার এই অবস্থা কে করেছে। তখন রামদয়াল কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মায়াসুর। ততক্ষণে সামার, সুরভি এবং হোটেলের বাকি স্টাফরাও সেখানে পৌঁছে যায়, কিন্তু এই মায়াসুরের ব্যাপারটা কেউ বুঝতে পারে না। এদিকে আলিশা ডিভোর্স পেপারটা নিয়ে আপসেট হয়ে বসেছিল। তখন তার মা এসে তাকে বোঝায় যে এতে তার কোনো দোষ নেই। এই কথা বলেই মহিলাটা হুট করে তার গালে কষে একটা চড় বসিয়ে দিয়ে পুলিশকে কল করে। আলিশা কিছুই বুঝতে পারে না তার মা কি করছে। এদিকে রামদয়ালের মৃত্যুতে অমি খুব বিরক্ত হয়ে গিয়েছিল। তখন রুহি তাকে বলে, তুমি চিন্তা করো না, এর থেকেও অনেক বড় বড় কেস তুমি সলভ করেছ। ফ্যাক্টগুলো ভালোভাবে খেয়াল করলেই কোনো ক্লু পেয়ে যাবে। কথাটা শুনে অমি একটু সাহস পায়। এরপর সিগারেট খাওয়ার জন্য একটু আড়ালে গেলে রুহি হঠাৎ লক্ষ্য করে গাড়ির ভেতরে অমির ফাইলগুলো এলোমেলো হয়ে আছে। ফাইলগুলো গোছানোর সময় সে রাজ আর আলিশার ছবিগুলো দেখতে পায়। সেগুলো দেখে সে বুঝতে পারে অমি সবকিছু জানার পরেও ইচ্ছাকৃতভাবে তার কাছ থেকে লুকিয়েছে। কেন লুকিয়েছে সেটাও বুঝে যায়। অমি তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে ওই মুহূর্তে বাচ্চাটা রাখার মতো মানসিকতা তার ছিল না, কিন্তু এখন সে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। তবে রুহি তার কথা মানতে পারে না। সবার মতো অমিও তাকে মিথ্যা বলেছে, এটা ভেবে তার মন ভেঙে যায়। সেটা বিশ্বাস করতে পারছিল না যে অমি আসলেই তার বাচ্চাকে ভালোবাসবে। এই কথা শুনে অমিরও মন ভেঙে যায়। বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। অমির মনে হচ্ছিল এই রিলেশনশিপে সে একাই স্যাক্রিফাইস করতে যাচ্ছে, আর এই বিষয়টা রুহি মানতে পারে না। সে চাচ্ছিল না অমি তার জন্য কোনো স্যাক্রিফাইস করুক, তাই সে অমির কথা মতো সম্পর্কের ইতি টেনে সেখান থেকে বের হয়ে যায়। সৌভাগ্যবশত বাইরে বের হয়েই তার বনরাজের সাথে দেখা হয়। বনরাজ মেয়ের সাথে সময় কাটানোর জন্য বাইক নিয়ে এসেছিল। সেদিন প্রথমবার রুহি তার খারাপ সময়ে তার বাবাকে পাশে পেয়েছে। সেখান থেকে সে উপলব্ধি করতে পারে প্রত্যেকেরই দ্বিতীয়বার সুযোগ পাওয়া উচিত। তাই সে অমিকেও আরেকবার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এছাড়া পাখিকেও একবার সুযোগ দেওয়া উচিত, কারণ ওই মানুষটা কখনোই তাকে ছেড়ে যায়নি। যখনই সে বাবার জন্য আফসোস করেছে তখনই তার মা ঢাল হয়ে তার পাশে দাঁড়িয়েছে। তাই বাড়ি পৌঁছেই সে দৌড়ে গিয়ে পাখিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আসলে পৃথিবীতে মায়ের থেকে আপন কেউ হয় না। এরপর সে অমিকে অনেকবার মেসেজ করে, অনেকবার কল দেয়, কিন্তু অমি কোনো রিপ্লাই দেয় না। রুহি তখন পুরনো দিনের কথাগুলো মনে পড়তে শুরু করে, কিভাবে অমির সাথে তার প্রথম পরিচয় হয়েছিল। তার আপনজনের লিস্টে অমির নামটাও যুক্ত হয়েছিল, কিন্তু আজ সেই আপনজনকে হারানোর ভয়ে তার মনের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সেটা বুঝতে পেরে পাখি আর সুভদ্রা গিয়ে তাকে সামলায়। সুভদ্রা জানায় রুহির কাজিন পিনাল তাদের সাথে বাড়িতে কিছুদিন থাকতে এসেছে। কথাটা শুনে রুহি আর পাখি ভীষণ ঘাবড়ে যায়, কারণ পিনালকে কাজিন না বলে দৈত্য, অসুর, পেতনি, শাকচুন্নি যে কোনো নামে ডাকা যেতে পারে। এতটাই ভয়ঙ্কর আর বিরক্তিকর সে। তাই পাখি রুহিকে সাবধান করে দেয় যে মিনাল কোনোভাবেই যেন তার লাইফের এসব সিচুয়েশন সম্পর্কে জানতে না পারে। পরদিন পৌঁছে যায় তার হোটেলে। গিয়ে সেখানে গলা পর্যন্ত গিলে বিলের দায়টা রুহির ঘাড়ে চাপিয়ে দেয়। রুহি বেচারের কিছুই করার ছিল না, হাজার হলেও কাজিন তো, তাই হাসি মুখে সব মেনে নেয়। এরপর দুই বোন হোটেল থেকে বেরোনোর সময় হঠাৎ বনরাজকে সামনে দেখে রুহি আটকে ওঠে। ঘটনাক্রমে পিনালও বনরাজের অনেক বড় ফ্যান ছিল, তাই সে রুহিকে বলে, তুমি কি কোনোভাবে বনরাজকে আটকাও, আমি কাউকে ধরে আনছি ছবি তোলার জন্য। এই কথা বলে পিনাল সেখান থেকে চলে গেলে রুহি গিয়ে বনরাজকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? বনরাজ তার মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা নতুন গাড়ি কিনে নিয়েছিল, কিন্তু সে নিজেই যে এত বড় সারপ্রাইজ পেয়ে যাবে এটা সে ভাবেওনি। ঘটনাক্রমে পিনাল সেই সময় সেখানে পৌঁছে যায়, আর বনরাজের রুহির বাবা এটাও জেনে যায়। এখন সে তো ছিল তার গোষ্ঠীর গসিপ কুইন, তাই সে জানা মানে পুরো এলাকা জেনে যাওয়া, আর সে বিষয়টা নিয়ে রুহিরা সব থেকে বেশি ভয় পায়।
অগত্যা কিছু তো করার নেই। বনরাজ তাদের দুজনকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে পাখিকে একটা বড় এজেন্সি থেকে ফোন করে জানানো হয় তাকে একটা বড় অ্যাওয়ার্ড ফাংশনের জন্য 2টো গান কোরিওগ্রাফ করতে হবে, আর এই 2টো গানের জন্য তাকে 5 লাখ টাকা দেয়া হবে। অফারটা পেয়ে সে ভীষণ খুশি। এত বছর পর এই একটা ফোনের জন্যই তো সে অপেক্ষা করেছিল। কিন্তু তার এই হাসিটা বেশিক্ষণ থাকে না, কারণ তার মেয়ে তার বাবা এবং আদরের কাজিনকে নিয়ে বাড়িতে পৌঁছে যায়। বনরাজ ম্যারেজ হওয়াতে পাখি আর রুহির বিষয়টা সবাই লুকাতে চেয়েছিল, কিন্তু পিনালের কারণে সেটা সম্ভব হবে বলে মনে হয় না। যাই হোক, এই অস্বস্তিকর পরিবেশটাকে মেনে নেওয়া ছাড়া তাদের আর কিছুই করার ছিল না। এদিকে আমি ইনভেস্টিগেশন করতে গিয়ে রামদোয়ালের ড্রেসার পকেট থেকে আলিশার সেই নেকলেসটা খুঁজে পাই, যেটার জন্য তারা এত ভোগান্তি সহ্য করেছে। আমি তখন সেটা ফাইজাকে আড়াল করে নিজের কাছে রেখে দেয়। এরই মাঝে ফাইজা এসে তাকে জানায় রাজ এবং রামের মোবাইল একটা কমন কোঅর্ডিনেট পাওয়া গেছে, যার প্রথমটা মহারাজা হোটেলের সাথে মেলে, কিন্তু বাকিটুকুর হদিস এখনো পাওয়া যায়নি। আমি তখন হঠাৎ খুব রেগে যায়। এই হোটেল আর হোটেলের মার্ডার কেস নিয়ে সে খুব ফ্রাস্ট্রেটেড ছিল, কারণ এসবের কারণেই তার জীবন থেকে একে একে ভালো জিনিসগুলো হারাতে শুরু করেছে। অন্যদিকে পিনাল 2 বোতল অ্যালকোহল নিয়ে লুকিয়ে চলে যায় রুহির কাছে, গিয়ে তাকে সেটা খাওয়ার জন্য ফোর্স করতে থাকে। কিন্তু রুহি তো এই অবস্থায় কোনোভাবেই এসব খেতে পারবে না, তাই সে পিনালকে বলে, তুমি খেতে চাচ্ছ খাও, নিজের মতো করে এনজয় করো, কিন্তু আমাকে জোর করো না। পিনালের কাছে বিষয়টা বেশ অদ্ভুত লাগে, তবে সেটা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে সে তার বোনের কথা মতো এনজয় করতে চলে যায়। কেমন এনজয়? সে 2 বোতল মদ খেয়ে বনরাজের দেওয়া গাড়িটা নিয়ে রাস্তায় বেরিয়েছে, আর ফুল স্পিডে উল্টাপাল্টা গাড়ি চালাতে গিয়ে ধুম করে অ্যাক্সিডেন্ট করে ফেলে। গাড়ির অবস্থা তখন একেবারেই নাজেহাল। তার উপর আবার পুলিশও সেখানে পৌঁছে যায়। খবরটা পেয়ে রুহির পরিবার সেখানে গেলে পুলিশ তাদের কাছ থেকে 20,000 টাকা ফাইন দাবি করে। সেটা শুনে রুহিদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। পিনাল তখন এমন ভাব করছিল যেন সে কিছুই জানে না। সেই সময় পাখি অনেক কষ্টে পুলিশকে বুঝিয়ে শুনিয়ে 5,000 টাকা দিয়ে ব্যাপারটা সেটেল করে নেয়। কিন্তু এই বিষয়টা নিয়েও পিনাল তাকে খোঁটা দিতে ছাড়ে না। সে বলে, তুমি কি এমন ফ্লাইট করলে যে অফিসার মাত্র 5,000 টাকায় রাজি হয়ে গেল? অবশ্য পিনালের কাছে এসব কোনো বড় ব্যাপার না, তাই কেউ সেটাই বেশি একটা পাত্তা দেয় না। তবে রুহিরা সবাই এটা ঠিক করে ফেলেছিল যে পিনালকে আর সেখানে তারা রাখবে না, তাকে বাড়ি পাঠিয়ে দেবে। পিনাল যেতে চায় না, কিন্তু এবার তার কথাই কোনো কাজও হয় না, তাই বেচারি চুপচাপ তল্পিতল্পা গুটিয়ে পরদিনই তার বাড়িতে ফিরে যায়। এদিকে পুলিশ ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে সামারকে অ্যারেস্ট করতে আসে। সামার সেটা শুনে অনেক অবাক হয়ে যায়, কিন্তু যখন সে আলিশাকে দেখতে পায় তখন সবকিছু ক্লিয়ার হয়ে যায়। আসলে সেদিন আলিশার মায়ের থাপ্পড়টা তাদের প্ল্যানের একটা অংশ ছিল, যাতে সামারকে ফাঁসিয়ে তার কাছ থেকে তার টাকা হাতানো যায়। সৌভাগ্যবশত সামার কোনো মতে পুলিশকে বিষয়টা সামনে নিয়ে থানা থেকে বের হয়ে আসে এবং সোজা চলে যায় আলিশার বাসায়। আলিশা তাকে দেখে বেশ ভয় পায়। তখন সামার গিয়ে সোজাসুজি জিজ্ঞেস করে সে কি চায়। তখন আলিশা তার আসল রূপ সামারকে দেখায়। সামারের পেছন ছাড়ার জন্য সে সামারের বাড়িটা তার নামে লিখে দিতে বলে। কথা শুনে সামার খুব রেগে যায়। অন্যদিকে অ্যাক্সিডেন্টের বিষয়টা জানায়। তখন বনরাজ বলে, আরে চিন্তা করো না, নতুন একটা কিনে দেব। এমন সময় সেখানে বনরাজের ওয়াইফ অবন্তিকা চলে আসলে বনরাজ তাদের দুজনের কথা বলতে দেখে শুটিংয়ে চলে যায়। তারপর অবন্তিকার সুযোগ বুঝে পাখিকে অনেক অপমান করে, তার চরিত্রের উপর আঙুল উঠায়। তাকে এটা বলে অপমান করে যে সে বনরাজের কাছ থেকে টাকা হাতানোর জন্যই তার মেয়েকে লেলিয়ে দিয়েছে। আর সেটা শুনে পাখি রেগে গিয়ে বলে, আমরা কেউ বনরাজের কাছে যাইনি, সেই আমাদের কাছে এসেছে। তখন অবন্তিকা বলে, হ্যাঁ, তোমরা সেটার সুযোগ নিয়ে বাড়ি গাড়ি হাতিয়ে নিচ্ছ, এমনকি কোরিওগ্রাফির কাজও হাতাচ্ছ। কথাটা শুনে পাখি যেন আকাশ থেকে পড়ে। সে ভেবেছিল কাজটা হয়তো সে নিজের ট্যালেন্টে পেয়েছে। নিজেরা কন্ট্রোল করতে না পেরে সেই শুটিংয়ের মধ্যে গিয়ে বনরাজকে জেরা করতে শুরু করে। বনরাজ তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পারে না। পাখি বলে, তুমি আমাদের উপর অনেক দয়া দেখিয়েছ, আর দেখানোর প্রয়োজন নেই। আমি এতদিন আমার মেয়েকে নিয়ে চলতে পেরেছি, আজও পারবো। এতটুকু বলেই সে গাড়ির চাবিটা বনরাজের হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এভাবে একটু একটু করে দিন কাটতে থাকে, আর সামার আলিশাকে ফেলে রুহির প্রতি দুর্বল হতে থাকে। কিন্তু রুহির মাথা থেকে অমির কথা বেরোচ্ছিল না। একদিন কথায় কথায় সে সামারকে অমি আর তার ঝগড়ার বিষয়টা জানায়। তখন সামারের মনে হয় তার মনের কথাগুলো হয়তো রুহিকে জানিয়ে দেওয়া উচিত, তাকে বোঝানো উচিত কেন অমিকে ছেড়ে রুহির কাছে তাকে বেছে নেওয়া ভালো হবে। কিন্তু পরক্ষণেই সে নিজের ডিসিশন চেঞ্জ করে। সবকিছু ঠিকঠাকই চলছিল। এরই মাঝে রুহিদের মাথায় আরও একটা বাজ পড়ে। তাদের ফ্যামিলি গ্রুপ পিনাল প্রেগনেন্সির বিষয়টা সবাইকে জানিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, পিনাল সেটা কিভাবে জানলো? আসলে যখন সে বাড়ি ফেরার জন্য জামা কাপড় গোছাচ্ছিল, তখন আলমারির ভেতর থেকে সে রুহির আল্ট্রাসাউন্ড ছবিটা খুঁজে পায়। ব্যাস, আর কি লাগে, বাড়ি ফিরেই সবার কাছে বলে দেয়। পাখিরা তখন বিষয়টা সামাল দেওয়ার জন্য মিথ্যে গল্প বানাতে শুরু করে, কিন্তু রুহি তাতে রাজি হয় না। সে সরাসরি তার ফ্যামিলি গ্রুপে সবকিছু সত্যি সত্যি জানিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই তাকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়, কিন্তু তাতে তার কিছুই আসে যায় না। সত্যি বলে সে যে মানসিক শান্তি পেয়েছিল, এটাই তার কাছে সবথেকে বড় বিষয়। এরপর সে অমিকে মেসেজ করে জানায় সেদিন অফিস শেষে রুহি তার জন্য ওয়েট করবে।
আর কতক্ষণ অপেক্ষা করবে যতক্ষণ সে না আসে। অমি মেসেজটা পেয়ে কৌতূহলবশত সেখানে গিয়ে দেখে আসলে রুহি তার জন্য ওয়েট করছে। তাকে দেখে রুহি তার উপর অভিমান দেখানোর চেষ্টা করে, তাকে জিজ্ঞেস করে সে এতদিন তার সাথে যোগাযোগ করছে না কেন। কিন্তু অমির মধ্যে তার এই অভিমানের কোনো প্রতিক্রিয়া দেখা যায় না, দেখা যায় শুধু বিরক্তি। রুহি তখন বুঝে যায় তাদের সম্পর্কটা আর আগের মতো নেই, তাই সে অমিকে দেওয়া রিংটা তাকে ফিরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। ঘটনাক্রমে সামার তখন তাকে দেখতে পেয়ে তাকে ফলো করতে শুরু করে। আলিশার বিষয়টা সে সামলে নিয়েছে, তাই এখন তার মেইন ফোকাস রুহি। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে সে আলিশার বিষয়টা কিভাবে সামলালো। এটা একটা মজার ব্যাপার। সামার আলিশাদের বাড়িতে এক কাজের মেয়েকে টাকা দিয়ে এমন স্টেটমেন্ট দেওয়া যে আলিশা নিজেই নিজের মুখে আঘাত করে সামারের বিরুদ্ধে কেস করেছে। এটা শোনার পর আলিশা খুব ভয় পেয়ে যায়, কারণ ওই মেয়েটা যদি কোর্টে গিয়ে ওই একই স্টেটমেন্ট দেয় তাহলে তো আর রেহাই নেই। এরপর সামার তাকে ফেলে রুহির উপর ফোকাস করার ডিসিশন নেয়। সে রাতে রুহির সাথে দেখা হওয়ার পর সে ফাইনালি নিজের মনের কথাগুলো তাকে জানায়। রুহি তার কথা শুনে বেশ অবাক হয়। সেই সাথে তার আর অমির ব্রেকআপের বিষয়টাও জানায়। সেটা শুনে সামার খুব খুশি হয়, কিন্তু হুট করে তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করা রুহির পক্ষে সম্ভব ছিল না। তাই সামার তাকে কিছুদিন ভাবার সুযোগ দেয়। এদিকে পাখি কোরিওগ্রাফির জন্য রিহার্সাল রুমে গিয়ে দেখে বনরাজ আগে থেকেই সেখানে আছে। সে রেগে গিয়ে কিছু বলতেই যাবে, তার আগে বনরাজ তাকে থামিয়ে দিয়ে বলে, গতদিন তুমি বলেছ, আজ আমি বলবো। আমি বছরের পর বছর স্ট্রাগল করে শুধু সাকসেস পেয়েছি, আর সেটা শুধুমাত্র তোমার জন্য সম্ভব হয়েছে। তুমি যদি রুহিকে মানুষ করার দায়িত্ব নিজের ঘাড়ে তুলে না নিতে, নিজের স্বপ্নগুলোকে মেরে না ফেলতে, তাহলে আমি এই পর্যায়ে কখনোই আসতাম না। আর এখন সবকিছু পাওয়ার পর যখন আমি তোমাদের পাশে দাঁড়াতে পারছি, তাহলে এই সাকসেসের মূল্যটা কি? আমি তোমার উপর ফোকাস করার কোনো দয়া করছি না, যা করছি ভালোবাসা থেকে করছি। কথাটা শুনে পাখি ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে। এরই মাঝে মিকা গিয়ে হঠাৎ আলিশার বাড়িতে হামলা করে। তাকে হুমকি দেয় এখনই টাকা না দিলে আলিশাকে মেরে ফেলবে। কিন্তু আলিশা জানায় ডিভোর্সের কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত সে টাকা পাবে না। সেটা শুনে যখন সে আলিশার উপর অ্যাটাক করতে যাবে, তখনই আলিশার মা তাকে পেছন থেকে আঘাত করে। এরপর দুই মা মিলে ছেলেটাকে অজ্ঞান করে একটা চেয়ারের সাথে বেঁধে রাখে। তারা ডিসাইড করতে পারছিল না কি করবে তারা এখন। মেরে ফেললে তো পরে তারাই হারবে, এদিকে ছেড়ে দিলেও তাদের বিপদ। মহা গড়াকালে পড়ে যায় তারা। তবে প্রশ্ন হচ্ছে মিকা কেন তাকে ব্ল্যাকমেল করছে? উত্তরটা আমরা একটু পরে জানতে পারবো। এদিকে দুটো লাভ স্টোরি একসাথে চলতে শুরু করে, একটা বনরাজ আর পাখির, আর দ্বিতীয়টা সামার আর রুহির। বাচ্চার খাতিরে তারা দুজনেই ধীরে ধীরে ক্লোজ হয়। ইতোমধ্যে একদিন সামার রুহিকে নিয়ে ডক্টরের কাছে গেলে আলিশা সেখানে গিয়ে হাঙ্গামা করার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। অন্যদিকে আমি ফায়জাকে নিয়ে সাগরের পাড়ে ইনভেস্টিগেশন করতে গেলে হঠাৎ একটা নৌকা দেখে থমকে যায়। ওই নৌকার লাইসেন্স নম্বরটা রাজের কাছ থেকে পাওয়া কোঅর্ডিনেটের প্রথম অংশে মিলে যাচ্ছিল। তাই তার মনে সন্দেহ হয় যে নিশ্চয়ই রাজের মাধ্যমে এগুলো সমুদ্র পথেই হচ্ছে। সে দৌড়ে গিয়ে নৌকাটা চেক করতে শুরু করে, কিন্তু সন্দেহজনক কিছুই পায় না। তখন ফায়জা তাকে সেখান থেকে নিয়ে আসে। এদিকে সামার আর রুহি আলিশার কাছ থেকে মুক্তি পাওয়ার প্ল্যানিং করছিল। সে ততদিনে আলিশার সব গোপন তথ্য জেনে যায়, এমনকি রাজের সাথে তার অ্যাফেয়ার এবং তার আসল পরিচয় সম্পর্কেও সব জানে সে। মূলত আলিশার আসল নাম মোহিনী। সে আর মিকা বিজনেস পার্টনার ছিল, আর তাদের বিজনেস ছিল চুরি আর ছিনতাই। আলিশার কাজ ছিল রূপ দেখিয়ে বড়লোক পটানো, আর মিকার কাজ ছিল ওই লোকগুলোকে লুটে ফতুর করে আসা। সামারের কাছে আসাটাও তাদের প্ল্যানের মধ্যেই ছিল। এরই মাঝে রোশনি ফিরে আসে। তাকে দেখে সামার অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এতদিন কোথায় ছিলে? তখন জানা যায় হসপিটালে ঝামেলাগুলো হওয়ার পর সে রিল্যাক্স হওয়ার জন্য ট্যুরে বেরিয়ে গিয়েছে। সেখানে গিয়ে এক সাধু বাবার দর্শন পেয়ে এবং তার কথায় উদ্ভূত হয়ে সে আবারও শান্ত মনে ফিরে আসে। কিন্তু এখন ফিরে এসে তার লাভ কি? আর যা কাণ্ড ঘটানোর সেটা তো ঘটিয়েই দিয়েছে। অন্যদিকে আমি আবারও সে রাতে লুকিয়ে লুকিয়ে ওই নৌকাটাকে ফলো করতে শুরু করে, আর তার ধারণা সত্যি প্রমাণ হয়। সেখান থেকে পারভেজ নামের একটা লোক একটা বড় ব্যাগ নিয়ে সাভারের হোটেলে চলে যায়, আর অমিও তখন তাকে ফলো করতে করতে সেখানে পৌঁছে যায়। তার মনে হয় ওই ব্যাগের ভেতর ড্রাগ আছে, কারণ পারভেজ ছিল বিশ্বসেরা ড্রাগ ডিলার। কিন্তু সমস্যা হচ্ছে পর ছাড়া সে ভেতরে ঢুকতে পারবে না। তাই বাধ্য হয়ে ফায়াজকে ফোন করে দ্রুত ওয়ারেন্ট করিয়ে আনে। আমরা তখন সুরভি আর রোশনিকেও দেখতে পাই হসপিটালের অথরিটির সামনে মিটিং করছে। প্রশ্নের বেপরোয়া কাজের কারণে তারা রোশনিকে অলরেডি সাসপেন্ড করে দিয়েছে। সেই সাথে হসপিটালটাও বন্ধ করে দিতে চাচ্ছে, যাতে রোশনির কারণে তাদের প্রিপারেশনটা নষ্ট না হয়। কিন্তু সামাররা কেউই সেটা চায় না। তখন অথরিটির লোকেরা বলে এখন তাহলে একটাই উপায়, রুহিকে কেসটা তুলে নিতে হবে। সেটা শুনে অমর একটু চিন্তায় পড়ে যায়। অমর সময় হঠাৎ তাকে নিচে ডেকে এনে ওয়ারিংটা দেখায়। এরপর তার বাবার সাথে কথা বলতে চায়। তখন সে জানায় তার বাবা লন্ডনে গেছে, তার ফিরতে দেরি হবে। তখন অমি আর কথা না বাড়িয়ে হোটেলে খোঁজাখুঁজি করতে শুরু করে, কিন্তু বিশেষ কিছু পায় না। পরদিন আলিশা হোটেলে গিয়ে রুহির সাথে পার্সোনালি দেখা করে। সে রুহিকে কনভিন্স করার চেষ্টা করে যাতে সে বাচ্চাটা দিয়ে দেয়, কিন্তু রুহি তাদের রাজি হয় না। রিকোয়েস্ট করে তাদের লাইফে আর ঝামেলা না বাড়াতে। তখন আলিশা বলে, তোমার কি মনে হয় শুধু তোমার একার লাইফে ঝামেলা আছে? আমার ব্যাপারে কিছু জানো? খুব ছোটবেলায় আমার বাবা মারা যায়,
তারপর একটা অ্যাক্সিডেন্টে মা প্যারালাইজড হয়ে যায়। তারপরও নিজের সর্বস্ব দিয়ে আমার মা আমাকে বাকিহাল স্কুলে পড়িয়েছে, যাতে আমি ভালো ডিগ্রি পেতে পারি। কথাগুলো শুনে রুহি বেশ ইমোশনাল হয়ে যায়, কিন্তু বাচ্চাটাকে দিতে রাজি হয় না। মজার ব্যাপার হলো, সে আলিশার কথাগুলো ফোনে রেকর্ড করে নিয়েছে। এরপর সেটা নিয়ে গিয়েছে অমিকে শোনাতে। আর আলিশার স্কুলের নাম শুনে অমি খুব অবাক হয়, কারণ আলিশা তাকে ভিন্ন কোনো স্কুলের নাম বলেছে। এরপর তারা অনলাইনে চেক করলে জানতে পারে দুটোর একটা স্কুলেও আলিশা কখনোই পড়েনি। এটা দেখে দুজনেই খুব টেনশনে পড়ে যায়। সেই সন্ধ্যায় আবারও তাদের হোটেলে অ্যাওয়ার্ড ফাংশনের আয়োজন করা হয়। সেখানে বনরাজ এবং পাখির পরিবার ছিল। বনরাজ খুব আশা করেছিল এবার তো সে জিতবে, কিন্তু আনফর্চুনেটলি তার এক জুনিয়র সহকর্মী জিতে যায়। আর সেটা দেখে বন্ধুরা যেমন মন খারাপ হয়ে যায়, তখন পাখিরা সবাইকে তার মন ভালো করার চেষ্টা করে। এই মাসে হঠাৎ রুহির চোখে পড়ে রোশনির দিকে। সে একা বসে ড্রিঙ্ক করছিল। তখন রুহি তার কাছে গিয়ে বলে, সেখান থেকে জানতে পারে হসপিটাল অথরিটি সামারের উপর প্রেশার দেওয়া সত্ত্বেও সে রুহিকে তার কেসটা ফেরত দিতে বলেনি, কিন্তু এর জন্য তাকে অনেক বড় মাশুল দিতে হবে। সেটা শুনে রুহি নিজে থেকেই কেসটা তুলে নেয়। সামার বিষয়টা জেনে খুব অবাক হয়। তখন রুহি গিয়ে তাকে বলে, রোশনির লাইসেন্সটা অলরেডি ক্যান্সেল হয়ে গেছে, তার শাস্তি সে পেয়েছে, এখন কেসটা বাঁধিয়ে রাখার কোনো কারণ নেই, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। কথা শুনে অমর খুব টেনশনে পড়ে যায়। সে তাকে ভালোবাসতে শুরু করেছে। এদিকে পাখি আর সুভদ্রা হোটেল থেকে বেরোনোর সময় হঠাৎ পাখি লক্ষ্য করে তার পাঁচটা সে ভেতরে ভুলে রেখে এসেছে, তাই সুভদ্রেকে বাহিরে বসিয়ে রাখে। সে পার্সেল চলে আসে। সে সময় শুভ্রদা তার সামনে আলিসাকে কোথাও দেখতে না পেয়ে চুপিসারে তাকে ফলো করতে শুরু করে। ফলো করতে করতে সে আলিশার রুমে পৌঁছে যায়। গিয়ে দেখে আলিশার মা নিকাব মুখ বন্ধ করার চেষ্টা করছে। এটা দেখে সে ভয়ে দৌড়ে চলে আসে। আর তখনই আলিশার মা তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন জানা যায় মহিলা আসলে প্যারালাইজড না, সে নাটক করছিল। কিন্তু কেন, সেটা জানার জন্য একটু অপেক্ষা করতে হবে। এদিকে আমি আবারও হোটেলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে দেয়। এবার সে সোজা সামারের বাবা জয়ের রুমে ঝুঁকে পড়ে। তার মনে হচ্ছিল ওই লোকটাই মায়াসুর ইচ্ছাকৃতভাবে লন্ডনে পালিয়ে গেছে। তো সেই রুমের ভেতর খোঁজাখুঁজি করতে করতে একটা পর্যায়ে তার একটা গোপন বেসমেন্টের সন্ধান পায়। এরপর সেখানে ঝুঁকে দেখে সেখানে প্লাস্টিক সার্জারি করার অনেক সরঞ্জাম রয়েছে। আমি বুঝে উঠতে পারছিল না সেখানে এমন কি করা হতো। সে সামারকে ডেকে এনে এই ব্যাপারে জিজ্ঞেস করে। এসব দেখে সামার নিজেও খুব অবাক হয়ে যায়, কারণ এই ব্যাপারে তার কোনো আইডিয়া ছিল না। কিন্তু অমি তার কথা বিশ্বাস করে না। সেখানে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল। অমি সামারকে সেই সেন্সরে হাত রাখতে বলে, কিন্তু তার ফিঙ্গারপ্রিন্টের অ্যাক্সেস সেখানে নেই। সেটা দেখে অমি সামারকে সেখান থেকে যেতে দেয়। তো সেখানে সুরভি জয়কে নিয়ে খুব চিন্তা করছিল, এভাবে হঠাৎ করে একটা মানুষ গায়েব কিভাবে হতে পারে। তার সন্দেহ হচ্ছিল জয় আসলে এসবের সাথে জড়িত নয়, সে মায়াসুর নয় তো। কিন্তু সামারে সেটা বিশ্বাস হয় না। এদিকে বাইরের আবহাওয়া ভালো না। তার মধ্যেই রুহিরা সুভদ্রাকে হসপিটালে অ্যাডমিট করায়। তখন ডক্টর তাদের জানায় সে কোমায় চলে গেছে। রুহি বুঝে উঠতে পারছিল না সে কি করবে। এমন সময় তার মনে পড়ে পিনালের কোনো বিপদ পড়লে ঈশ্বরের নাম জপ করত, তাই সেও মালা জপার সিদ্ধান্ত নেয়। কিন্তু আনফর্চুনেটলি মালাটা হোটেলে পড়ে গিয়েছিল। তাই বৃষ্টিবাদল মাথায় নিয়েই রুহি হোটেলে চলে যায় মালাটা খোঁজার জন্য। অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি সে সেটা পেয়ে যায়। ফেরার পথে তার সাথে সামারদের দেখা হয়। তখন হোটেলের ভেতরকার ঝামেলাগুলো জানতে পারিসের মধ্যেই তাদের দুজনের কাছে একসাথে ফোন আসে। রুহির মা তাকে জানায় শুভ্রের অবস্থা বেশি খারাপ, মেডিকেল ইন্স্যুরেন্সের সমস্যার কারণে বড় ডাক্তার তাকে দেখতে আসছে না। অন্যদিকে সামারের মা তাকে জানায় তার বাবার যে ফ্লাইটে লন্ডন হওয়ার কথা ছিল সেটাতে সে উঠেনি, তাহলে তার বাবা এখন কোথায়। এই সব বিষয় শোনার পর তারা দুজনে নিজেদের ঝামেলায় ব্যস্ত হয়ে পড়ে। রুহি লিফটে নিচে নামার সময় অমিকে তার সাথে দেখা হয়। সেখানে অমি তাকে সামারের ব্যাপারে সতর্ক করে দেয়, কিন্তু রুহি তার কথায় পাত্তা দেয় না, কারণ এখন তাদের ব্রেকআপ আর সে সামারের সাথেই আছে। সে কোনোভাবে অমির সাথে কথা বলতে চায় না। কিন্তু ভাগ্যে অদ্ভুত পরিহাস, হঠাৎ করে পুরো এরিয়ার কারেন্ট চলে যাওয়ায় লিফটটা বন্ধ হয়ে গেলে রুহিরা দুজন আটকা পড়ে যায়। রুহি তখন টেনশনে মালাটা বের করে জব করতে শুরু করে। সেটা দেখে অমি গিয়ে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। আর ঠিক সে সময় কারেন্ট চলে আসলে লিফটটা খুলে যায়। সামার তখন লিফটের বাইরে ছিল। তাদের দুজনকে একসাথে দেখে সে হতবম্ব হয়ে যায়। তবে পরক্ষণেই নিজেকে সামলে সে রুহিকে বাইরে বের করে আনে। তখন রুহি কোনো কথা না বলেই দৌড়ে চলে যায় হসপিটালে। সেখানে গিয়ে দেখে তার মা কান্না করছে। হসপিটাল থেকে যাওয়ার সময় বনরাজকে সেখানে দেখতে গিয়েছিল, কিন্তু এখন সে সেখানে নেই। আসলে হঠাৎ করে তার কাছে অবন্তিকার ফোন আসে। সে পাখির বিষয়টা বনরাজকে মিডিয়ায় হুমকি দিতে শুরু করে। বনরাজ সেটা শুনে টেনশনে পড়ে যায়। ঘটনাক্রমে পাখি সেটা শুনে তাকে তার ওয়াইফের কাছে ফিরে যেতে বলে। বনরাজের ইচ্ছে ছিল না ফিরে যাওয়ার, কারণ ওয়াইফের সাথে তার কখনোই ভালো সম্পর্ক ছিল না। এদিকে এতদিন পর বনরাজকে কাছে পেয়ে তাকে হারাতে হবে এটা পাখিও মানতে পারে না। তাই কাজ ছিল সবার লাইফেই ভিন্ন ভিন্ন ঝামেলা আছে। এদিকে সুভদ্রার শরীরও ধীরে ধীরে খারাপ হোক, তবে সৌভাগ্যবশত পরদিন সকালেই বড় ডক্টর চলে আসে তাকে চেক করার জন্য। তার কাছ থেকে ট্রিটমেন্ট পাওয়ার পর সে সুস্থ হয়ে যায়। সেটা দেখে রুহিরা একটু স্বস্তি পায়। এরই মাঝে বনরাজও ফিরে এসে পাখিদের জানায়
সে অবন্তিকাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেটা শুনে পাখি খুব খুশি হয়, কিন্তু এখানে প্রশ্ন সেটা নয়। প্রশ্ন হচ্ছে যে ডক্টর কোনোভাবেই আসতে রাজি হচ্ছিল না, সে হঠাৎ নিজে থেকে কিভাবে চলে আসলো। ডক্টর সুভদ্রার শরীরের ব্যাপারে জানতে চেয়ে বনরাজকে দেখে একটু অবাক হয়। সে বনরাজকে বলে, এরপর থেকে কোনো সমস্যা হলে আমাকে সরাসরি জানাবেন, এর মাঝে পুলিশকে ঢোকানোর দরকার নেই। সেটা শুনে পাখিরা বুঝে যায় ওই ডক্টরকে বনরাজ কনভিন্স করেছে, কিন্তু আসল ঘটনা ছিল অন্য কিছু। মূলত আমি ওই ডক্টরকে ফোন করে একটা পুরনো কেসের ব্যাপারে হুমকি দিয়েছিল। অতীতে সে এমন একটা ঝামেলা করেছিল যেটা জানাজানি হলে তার মেডিকেল লাইসেন্স ক্যান্সেল হতে পারে। তাই ব্যাপারটা সেটেল করার জন্য আমির কথা মতো সে সুভদ্রার ট্রিটমেন্ট করাতে আসে। এদিকে আমি অনেক কষ্টের পরেও কোনো ক্লু খুঁজে না পেয়ে খুব টেনশনে ছিল। তখনই হঠাৎ লবিতে দাঁড়িয়ে থাকা একটা লোকের দিকে তার চোখ যায়। লোকটা প্লাস্টিক সার্জারি করায়। এরই মাঝে হঠাৎ সে আরও একটা এমন লোককে দেখতে পায় যার প্লাস্টিক সার্জারি করানো হয়েছে। তখন তার মনে পড়ে যেদিন সে পারভেজকে হোটেলে ঢুকতে দেখেছে, তার পরদিনও সে অন্য একটা লোককে তার সামনে থেকে বেরিয়ে যেতে দেখেছে। সে লোকটার মুখেও সার্জারি করা ছিল, তবে তার বডি ফিটনেস ছিল একদম পারভেজের মতো। তখন দুয়ে দুয়ে 4 করলেই সে বুঝতে পারে ওই বেসমেন্টে ক্রিমিনালদের প্লাস্টিক সার্জারি করে নতুন পরিচয় দেওয়া হয়। এসব দেখে ফাইজা হঠাৎ বলে ওঠে, হোটেলের ভেতর লুকিয়ে এত কিছু করছে, কি চায় এই মহিলা? কথাটা শুনে আমি খুব অবাক হয় যে ফাইজা কিভাবে জানলো মায়াসুর একজন মহিলা। সেখান থেকেই গল্পের টুইস্টগুলো রিফিল হতে শুরু করে। একটা সময় ফাইজার পরিবার খুব বিপদে ছিল, সেটা নিয়ে মায়াসুর কল করে তাকে ব্ল্যাকমেল করেছিল। তবে ফোন কলের কারণে সে শুধু এতটুকুই জানতো যে মায়াসুর একজন মহিলা, এর থেকে বেশি কিছুই তার জানা ছিল না। সেসব শোনার পর আমি খুব টেনশনে পড়ে যায়। এরই মাঝে হঠাৎ সমুদ্রের পাড় থেকে সামারের বাবা অর্থাৎ জয়ের লাশ উদ্ধার করা হয়। তখন এই কেসটা আরও বেশি জটিল হয়ে যায়। আমি বুঝে উঠতে পারছিল না কিভাবে সে মায়াসুরকে খুঁজে বের করবে। তবে সে নিশ্চিত ছিল জয়কে মারার কাজটা মায়াসুরই করেছে। তখন দেখা যায় জয় একটা মহিলার সাথে দাঁড়িয়ে ড্রিঙ্ক করছে। এক চুমুক দেওয়া মাত্রই সে যন্ত্রণায় ছটফট করতে শুরু করে আর তারপর মারা যায়। আর তখনই আমরা আসল মায়াসুরকে দেখতে পাই। আর লোকটার কেউ না, সুরভি ছিল। সুরভি সুরটাকে তুলে নিয়ে মায়াসুরের নাম বানিয়েছিল সে। এখন অমি কি পারবে এই আসল মায়াসুরকে ধরতে? সেটা না হয় পরে জানলাম। তবে এসবের মাঝে আলিশাকে ভুলে গেলে তো চলবে না। একটা সময় মিকা বুদ্ধি খাটিয়ে ওয়াশরুমে গিয়ে সেখান থেকে একটা কাঁচ ভেঙে এনে আলিশা আর তার মাকে ভয় দেখায়। এরপর ভেতর থেকে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। আলিশাও তখন তাকে ধাওয়া করতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর বেচারা মিকা একটা ম্যানহোলের ভেতরে পড়ে যায়। সৌভাগ্যবশত টাকার ব্যাগটা বাইরেই পড়েছিল, তাই আলিশা সেটা নিয়ে চুপচাপ সেখান থেকে চলে আসে। আর পরদিন সকালে তার মাকে নিয়ে শহর ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেয়। তখনই হঠাৎ একটা অদ্ভুত লোক এসে তার পথ আটকায়। তবে লোকটা কে ছিল সেটা জানা যায় না। এদিকে রুহি জেনে যায় যে সুভদ্রার ট্রিটমেন্টটা অমির কারণেই হয়েছে, তাই সে অমিকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। এরই মাঝে সামার সেখানে চলে আসলে রুহি তাদের দুজনের মধ্যে কনফিউজড হয়ে যায়। তবে যাই হোক না কেন, এখন সে সামারের প্রতি কমিটেড, তাই সে সামারের সাথে যেতে শুরু করে। আর অমি তখন অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। রুহিরা সেখান থেকে যাওয়ার পরপরই একটা অদ্ভুত লোক গাড়ি থেকে পিস্তল বের করে অভিকে গুলি করে দেয়। লোকটা কে ছিল, কেন এমনটা করলো, এই সব প্রশ্নগুলো সামনে রেখেই গল্পটা এখানে শেষ হয়ে যায়। যেহেতু গল্পে এখনো অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া বাকি, সবথেকে বড় বিষয় মায়াসুর এখনো ধরা পড়া বাকি, তাই আশা করা যায় আমরা এই গল্পের দ্বিতীয় পার্ট পেতে চলেছি।